হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে ভার্সিটি ক প্রস্তুতি ভার্সিটি ক কম্প্যাক্ট ক্লাসে। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পর্যায়ে ভেক্টর চ্যাপ্টারের উপর একটা কম্প্যাক্ট ক্লাস করব, যাতে করে অ্যাডমিশনের জন্য ভেক্টর চ্যাপ্টারের উপর যা কিছু প্রয়োজন সবকিছু একটা ক্লাসেই কভার হয়ে যায়। এটা মূলত আমাদের কোর্সের একটা ডেমো ভিডিও আকারে যাবে, যাতে করে তোমরা বুঝতে পারো আমরা কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার কনসাইজলি শেষ করি। আমাদের ক্লাসের মধ্যে কয়েকটা ধাপ থাকবে। প্রথমে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বেসিক কম্প্যাক্ট ক্লাস নিব ভার্সিটি অনুযায়ী, যাতে করে ওই ক্লাসগুলোতে তোমাদের যত ধরনের অ্যাডমিশনের জন্য বেসিক প্রয়োজন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। দেন আমরা এই বেসিকের উপর ভিত্তি করে আমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিব। বিশেষ করে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করার ট্রাই করব। একই সাথে তোমরা জানো ভর্তি পরীক্ষার জন্য অনুশীলনের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং বিওপি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু আমরা এই চ্যানেল থেকে ফ্রিতে সলভ করে দেবো, ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এন্ড একই সাথে আমরা যখন আমাদের কোর্সে প্রত্যেকটা ক্লাস শেষ করব, প্রত্যেকটা ক্লাসের শেষে ওই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট ইনফোগুলো আছে আমরা একটা কম্প্যাক্ট নোট আকারে সাজিয়ে দেবো। ক্লাসের স্লাইডগুলো তো থাকবেই, এই ক্লাসের স্লাইডগুলো দেখেই কিন্তু তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে। কিন্তু তারপর কম সময় রিভিশনের জন্য তোমাদের জন্য কিন্তু একটা কম্প্যাক্ট হ্যান্ড নোট দরকার। এটা তোমরা নিজেরাও বানাতে পারো, বাট না, আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা কম্প্যাক্ট হ্যান্ড নোট দিব, যেটা কিন্তু তুমি পরীক্ষার আগে যদি তুমি রিভিশন দাও, পরীক্ষার আগে যাতে খুব সহজে কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে ফেলতে পারবে এবং সকল গুরুত্বপূর্ণ ইনফোগুলো তোমার মাথায় গেঁথে যাবে। সেজন্য কিন্তু কম্প্যাক্ট হ্যান্ড নোটটা এখন থেকেই তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তা আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। যা কিছু প্রয়োজন আমরা এমনভাবেই আমাদের স্লাইডটা তৈরি করার ট্রাই করছি। কয়েকটা বই মিলিয়ে আমাদের স্লাইডটা তৈরি করা হয়েছে, যাতে করে এই স্লাইডের বাইরে ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের আর কোনো কিছু না লাগে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাইয়া, ভেক্টর চ্যাপ্টারে যখন আমরা পড়তেছি, সর্বপ্রথম আমাদেরকে রাশি সম্বন্ধে জানতে হবে। ভাইয়া, রাশি কি? রাশি হচ্ছে ভাইয়া আমাদের ভৌত জগতে যা কিছুকে আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলতেছি রাশি। আমাদের ভৌত জগতে যা কিছুকে আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলতেছি রাশি। তাহলে আমাদের প্রশ্ন হই, আমাদের ভৌত জগতে কি এমন কোনো কিছু আছে যাকে আমরা পরিমাপ করতে পারি না? অ্যান্সার আমি দিব না, তুমি একটু ভাবতো ভাইয়া আমাদের ভৌত জগতে যা কিছু আছে সবকিছুকে কি আমরা পরিমাপ করতে পারি? রাগ, কান্না, ক্রোধ সবকিছুরই কি তুমি পরিমাপ করতে পারো? উত্তর হচ্ছে না। এছাড়া আমাদের এই ভৌত জগতের কত পার্সেন্টই বা আমরা চাই? মোটামুটি বলা হয় 6% or 4% শুধুমাত্র আমরা জানতে পারছি, বাকি 96 অথবা 94% কিন্তু এখন পর্যন্ত আমাদের অজানাই রয়ে গেছে। তো এই যে অনেক কিছু আমরা পরিমাপ করতে পারি না, সেইগুলো নিয়ে তো আমরা আলোচনা করব না। যেগুলাকে আমরা পরিমাপ করতে পারি সেগুলাকে আমরা বলতেছি রাশি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যেগুলাকে আমরা অবজার্ভ করি কিন্তু সেগুলোর কারণ জানি না, এগুলা কোথায় আলোচনা করা হয়? মনে রাখবো ভাইয়া, আমরা ফিজিক্সে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি এগুলো শুধু ফিজিক্যাল পার্ট। ওকে, যেগুলোকে আমরা অবজার্ভ করি এবং সেগুলোকে একই সাথে পরিমাপ করতে পারি এবং সেগুলোর বুঝতে পারি। বাট এমন অনেক কিছুই আছে যেগুলার কজ আমরা জানি না, বাট সেগুলোকে আমরা অবজার্ভ করতে পারছি, কিভাবে করতেছে তাও জানি না। সেগুলাকে ফিজিক্সেরই আরেকটা শাখা নতুন মেটাফিজিক্স, মেটাফিজিক্যাল যে বিষয়গুলো আছে সেটা মেটাফিজিক্স নামে অন্য আরেকটা সেক্টরে আলোচনা করা হয়। ওকে, তো সেইগুলার নিয়ে তো আমাদের পড়াশোনা নেই, আমরা শুধু ফিজিক্যাল যে পার্টটা আছে সেটা নিয়ে পড়াশোনা করব। রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ওকে, তো স্কেলার রাশি কারা ভাইয়া? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন পড়ে না, তাকে আমরা বলতেছি স্কেলার রাশি। আর যাদেরকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি ভেক্টর রাশি। এখানে একটা বিষয় অনেকের ভুল হয়, ভাইয়া স্কেলার রাশির কি দিক থাকতে পারে না? উত্তর হচ্ছে ভাইয়া, দিক থাকতে পারে, বাট স্কেলার রাশিকে স্বাধীনভাবে প্রকাশ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র মানই যথেষ্ট। স্কেলার রাশির দিক নাই এই কথাটা ভুল, অনেক ক্ষেত্রে থাকবে, মোস্ট অফ দ্য টাইম থাকে না, বাট অনেক ক্ষেত্রে থাকতেও পারে। বাট স্কেলার রাশিকে স্বাধীনভাবে প্রকাশ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র মান হলেই যথেষ্ট। অপরদিকে ভেক্টর রাশিকে স্বাধীনভাবে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এই জন্যই আমরা এটাকে বলতেছি কি ভেক্টর রাশি। উদাহরণগুলো যদি দেখি, যেমন আমরা ভাইয়া স্কেলার রাশির মধ্যে দূরত্ব, ভর, শক্তি এবং তাপমাত্রা। এখানে তুমি যদি দূরত্বের দিকে কল্পনা করো, দূরত্বের কিন্তু একটা দিক হতে পারে, আমরা কিন্তু বলতে পারি যে একটা নির্দিষ্ট দিকে কতখানি দূরত্ব অতিক্রম করছে, এটা কিন্তু নির্দিষ্ট দিকে আমরা বলতে পারছি, দিক কিন্তু থাকতেছে। বাট দূরত্বকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দিকের কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদেরকে ডিস্টেন্সটা বলে দিলেই হইতেছে, 5 মিটার, 12 মিটার, 20 মিটার আমরা বলে দিলেই পারতেছে। এখানে কিন্তু দিকের কোনো প্রয়োজন পড়তেছে না। অপরদিকে আমরা যখন ভেক্টর রাশিকে প্রকাশ করতেছি, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, যে কোনো একটা মিসিং হলে আমাদের ভেক্টর রাশি প্রকাশ পায় না। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল প্রত্যেকটারই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট একটা দিক প্রয়োজন, দিক ছাড়া সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি না। আমাদের পরীক্ষায় মূলত কোনটা স্কেলার রাশির উদাহরণ, কোনটা ভেক্টর রাশির উদাহরণ, এগুলো আসে। এই দুইটা দিনে যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আমরা মূলত পরীক্ষায় কিভাবে আসবে সেই দিকে বেশি ফোকাস করবো এবং বেসিকগুলো ক্লিয়ার করবো। ওকে, তো এখন যে এই যে ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে একটা স্পেশাল নোট তোমরা মনে রাখবা, আমাদের শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে সকল ভ্রামক ভেক্টর রাশি।
এইটা কি বুঝলাম না ভাইয়া, আমরা একটু পরের পেজে যখন আমরা উদাহরণগুলো মুখস্থ করবো খুব ভালোভাবে শিখে যাব। এখন স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি যে যেটা মুখস্থ রাখে অপরটা এমনিতে হয়ে যায়। সাধারণত আমরা ভেক্টর রাশিগুলো যেহেতু মানে গুটি কয়েক বা এগুলা বেশি আসে, এই জন্য আমরা ভেক্টরগুলো বেশি মুখস্থ রাখি। তো ভেক্টরগুলো মুখস্থ রাখার জন্য একটা ছন্দ দেওয়া আছে, দেখো ভাইয়া, ভবে সপ্রিয়তম ভাসে টুনির ত্রিতাপ্রেমে। এই ছন্দটা দ্বারা আমরা ভেক্টর রাশিগুলোকে আমরা মুখস্থ করতে পারি। এখানে দেখো একই সাথে আছে কি ভরবেগ, বেগ, সান্দ্রতা, বল, প্রাবল্য, ওজন, ভ্রামক, টর্ক, ত্বরণ, পৃষ্ঠটান, মন্দন, এগুলো আসলে পড়তে অনেকের এমনিতে মুখস্থ হয়ে যায়। তাও তোমরা যেহেতু নতুন অ্যাডমিশনের জন্য তোমরা একটা ছন্দ দিয়ে এটা কিন্তু মুখস্থ রাখতে পারো। ভবে সপ্রিয়তম ভাসে টুনির ত্রিতাপ্রেমে। এখানে একটা জিনিস নিয়ে ঝামেলা লাগে, সেটা হচ্ছে এই যে ভ্রামক। আমরা মনে করি কি সকল ভ্রামক হয়তো বা ভেক্টর রাশি, হচ্ছে না, শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে আমাদের স্কেলার রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, আর বাকি সব ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি। এখন আমাদের এখানে প্রশ্ন, ভাইয়া জড়তার ভ্রামক কেন আমাদের স্কেলার রাশি? আমরা যদি জড়তার ভ্রামকের সূত্রটা লিখে I = mr², এখানে একটু তুমি লক্ষ্য করো, এখানে I এটা দ্বারা আমরা প্রকাশ করতেছি জড়তার ভ্রামক, এখানে m দেখো এইটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, এবং r এটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, এইটাও কিন্তু আমাদের একটা স্কেলার রাশি। এখন কিভাবে বুঝলাম আর দ্বারা কি একটা নির্দিষ্ট দিক বোঝা? হচ্ছে না, এটা একটা নির্দিষ্ট দূরত্ব বোঝায়। এখানে যেহেতু এখানে একটা স্কেলার এবং এখানে একটা স্কেলার, আর দুইটা স্কেলার রাশির গুণফল অবশ্যই একটা স্কেলার হবে, তাই এখানে এই যে জড়তার ভ্রামক এইটাও অবশ্যই আমাদের স্কেলার রাশি হবে। তাহলে কি বললাম ভাইয়া, জড়তার ভ্রামকের সূত্রটা যদি আমি দেখি, আমরা দেখি যে দুইটা স্কেলার আমরা এখানে গুণ করতেছি, আর দুইটা স্কেলারের গুণফল কখনো ভেক্টর হয় না, অলওয়েজ স্কেলারই হয়। ওকে, তো এই জন্য শুধুমাত্র জড়তার ভ্রামকটা কি আমাদের স্কেলার রাশি। জড়তার ভ্রামক বাদে বাকি যে সকল ভ্রামকগুলো আছে, যেমন আমরা বলতে পারি দ্বিমেরু ভ্রামক এবং চৌম্বক ভ্রামক, এগুলো হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ওকে, তো মনে রাখতে পারবো যে শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি, বাকিগুলো কি আমাদের ভেক্টর রাশি। আর উদাহরণগুলো একটু ভালোভাবে মনে রাখবো। ওকে, আমরা ট্রাই করছি তোমাদের জন্য একটু সবকিছু সাজিয়ে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ তোমরা ক্লাসের মধ্যে সেটা প্রভাব লক্ষ্য করবে। ওকে, আমরা ট্রাই করবো খুব কম সময়ের মধ্যে তোমাদের মাথায় কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা তোমাদেরকে জানিয়ে দিতে। ওকে, তো এখন অনেকগুলো ভেক্টরের উদাহরণ আমাদের মনে রাখতে হয়। একক ভেক্টর, বিপ্রতীক ভেক্টর, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর। একক ভেক্টর কি ভাইয়া? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক। অন্যভাবে বললে কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমরা কি পাই? একক ভেক্টর পাই। একক ভেক্টরকে এইরকম চিহ্ন দ্বারা কিন্তু ভাইয়া আমাদের প্রকাশ করা হয়। ওকে, তাহলে যে ভেক্টরের মান এক তাকে আমরা বলতেছি একক ভেক্টর, এবং এটা হচ্ছে একক ভেক্টরের একটা সিম্বল হিসেবে মনে রাখতে পারো। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ দেই, এই যে এইভাবে যে চিহ্নটা দেওয়া আছে, এইটা দ্বারা মডুলাসের মানে কোন একটা ভেক্টরকে মডুলাস দ্বারা কি প্রকাশ করা হয়, সেই ভেক্টরের মান প্রকাশ করা হয়। ওকে, তো একক ভেক্টরের মান কত? এখন দেখো ভাইয়া, দুইটা টার্ম আসছে আমাদের, একটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর আর একটা হচ্ছে বিপরীত ভেক্টর। দুইটা আমরা অনেকে প্রায় গুলিয়ে ফেলি যে দুইটা আমাদের কাছে প্রায় সেম মনে হয়। উত্তর হচ্ছে না ভাইয়া, দুইটা সেম না। কেন ভাইয়া সেম না? দেখো ভাই, আমরা যদি একটু দেখার ট্রাই করি, আমরা বিপ্রতীক আর বিপরীত ভেক্টর দুইটার মধ্যে পার্থক্য কি আমরা যদি একটু খেয়াল করি। আমাদের যে বিপরীত বলতে আমরা আসলে মূলত কি বুঝি? ধরো আমি বললাম যে বিপরীত বললে আমরা প্লাস মাইনাস বুঝি, তাই না? তো উত্তর হচ্ছে বিপরীত বলতে কিন্তু আরো কিছু হতে পারে। বিপরীত সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে কি যোগাত্মক বিপরীত, যেটা হচ্ছে প্লাস এবং মাইনাসের মধ্যে ঘটে, মানে প্লাস থাকলে আমরা মাইনাস করে দিই আর মাইনাস থাকলে প্লাস করে দিই। আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীতে কি হয়? ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। এখানে ভাইয়া তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে বিপ্রতীক ভেক্টর বলতে আমাদের বোঝায় হচ্ছে গুণাত্মক বিপরীত। আমাদের যে গুণাত্মক বিপরীত যে টার্মটা আছে, এইটা মূলত আমাদের বিপ্রতীক ভেক্টর, গুণাত্মক বিপরীত। আর বিপরীত বলতে বোঝায় নর্মালি আমরা যেটা বুঝি প্লাস মাইনাসের, অর্থাৎ যেটা আমরা বলি যোগাত্মক বিপরীত। তাহলে ভাইয়া এখানে আমাদের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পলের মধ্যে ধরো এই গুণাত্মক বিপরীতে কোন একটা ভেক্টর ধরো এ, এইটার আমাদের বিপ্রতীক ভেক্টর কি হবে? 1/। একইভাবে কোন একটা ভেক্টর ধরো -a, এইটার গুণাত্মক বিপরীত হবে 1/a ভেক্টর। এভাবে, অর্থাৎ জাস্ট গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। হোপফুলি বুঝতে পারছো। যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে ধরো কোনো একটা ভেক্টর এ, এইটার আমাদের যোগাত্মক বিপরীত কি হবে? অর্থাৎ বিপরীত ভেক্টর কি হবে? -a ভেক্টর। তাহলে বুঝতে পারলাম তো, বিপ্রতীক ভেক্টর বললে আমাদের 1/, আকারে হয়ে যাবে। ওকে, জাস্ট উল্টে যাবে। আর যোগাত্মক বিপরীত বললে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। হোপফুলি বুঝতে পারছি। এখন দেখো ভাইয়া, শূন্য ভেক্টর কি? নাম শুনেই বুঝতে পারতেছো, যার মান শূন্য।
ওকে, এবং এখানে তুমি মনে রাখবা যার মান 0 এবং নির্দিষ্ট কোনো দিক নেই, যে ভেক্টরের মান 0 এবং নির্দিষ্ট কোনো কি নেই, দিক নেই, তাকে আমরা বলতেছি কি শূন্য ভেক্টর। নির্দিষ্ট কোনো দিক নেই তাকে আমরা বলতেছি কি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের কোনো মান নাই, তাই আমরা জাস্ট শুধু ধরে একটা ফোঁটা দিলাম, এটা কোনো মান নাই। এটা দিক কোন দিকে, যে কোনো দিকে হতে পারে ভাইয়া, চারপাশে যে কোনো দিকে হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই, এই জন্য এটার নাম বলতেছি আমরা কি শূন্য ভেক্টর। ওকে, তো তারপর যদি আমরা আরো কিছু দেখি, যে দেখলাম এবার সদৃশ ভেক্টর কি আর সমান ভেক্টর কি, দুইটা নাম শুনে সেম হলেও দুইটা কিন্তু আসলে সেম না। সদৃশ হচ্ছে ভাইয়া একই রকম, অর্থাৎ ধরো বলের একটা ভেক্টর দ্বারা যদি আমরা বল বোঝাই, আরেকটা ভেক্টর দ্বারা আমরা বলই বোঝাও। ওকে, বা একই দিকে। ওকে, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, ধরো এটা একটা এ ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর, দুইটার কিন্তু একই দিকে, এটা হচ্ছে সদৃশ ভেক্টর। বাট সমান ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর আমাদের সেম হতে হবে। সেম বলতে কি একই আকারের আকৃতির হতে হবে। এইটা যদি একটা ইয়া ভেক্টর হয় তাহলে আমাদের সমান ভেক্টর হবে, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আরেকটা সমান। ওকে, তাহলে সমান ভেক্টর বলতে ধরো এই ভেক্টরটার নাম হচ্ছে এ, এই ভেক্টরটার নাম হচ্ছে বি, তো এইটার যেই লেন্থ এইটারও ঠিক একই লেন্থ, এই জন্য এটা হচ্ছে আমাদের সমান। আর সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক আমাদের সেম আছে বাট আকৃতি কিন্তু সেম নাই, এই জন্য আমাদের কি এটা সমান না বাট সদৃশ। তার মানে আমরা বলতে পারি সকল যে সমান ভেক্টর সদৃশ ভেক্টর, বাট সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। আমাদের শুধু এখানে পার্থক্যটা বুঝতে হবে, যে সদৃশ ভেক্টর বলতে কি বোঝায় একই রকম একই আকৃতির বাট মান সমান ম্যাটার করে না। বাট সমান ভেক্টরের ক্ষেত্রে সবকিছু আমাদের সমান হতে হবে, সমান ভেক্টরের ক্ষেত্রে সবকিছু সমান হতে হবে। আর সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দেখতে মোটামুটি একই রকম হলেই হলো, দিক সেম দিকে হতে হবে, একই জিনিস প্রকাশ করতে হবে, আর মান কম বেশি হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর ভাইয়া কাকে বলে? আমরা তো একটা মানে আয়ত মানে যে ভেক্টরের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা আঁকা হয় সেইটাই মূলত আমাদের আয়ত একক ভেক্টর। যেমন আমরা যদি একটু দেখি, যে ধরো একটা অক্ষ এক্স অক্ষ, আর একটা অক্ষ ওয়েট, আর একটা অক্ষ ওয়াই অক্ষ, আর একটা অক্ষ কি আমাদের জেড অক্ষ। এই যে এক্স ওয়াই জেড, এটা ধরো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এবং এটা জেড অক্ষ। ওকে, এই যে অক্ষগুলা এগুলো মূলত আমাদের আয়তাকার ভেক্টর বোঝায়। কি বলছেন? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষ এক্স ওয়াই ও জেড অক্ষ থাকে, একে আমরা বলতেছি কি আমরা আয়তাকার ভেক্টর বলতেছি। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ওকে, তো নেক্সট যদি আমরা দেখি, এখন হচ্ছে আমরা একেবারে মেইন পড়ার দিকে গেলাম। টাইপ 1 থেকে আমরা এতক্ষণ জাস্ট ভেক্টরের সাধারণ জিনিসগুলো দেখছি, আমরা একেবারে সবকিছুই দেখবো। প্রথমে আমরা ভেক্টর ও লব্ধি নিয়ে আলোচনা করব। তো ভেক্টর যেহেতু পড়তেছে, ভেক্টরের মান বের করতে হবে এবং এর লব্ধি বের করতে হবে। আচ্ছা, চলো শুরু করা যাক। ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, যার ইয়া হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এই ভেক্টরটার মান আমরা কিভাবে বের করবো? মনে রাখবো ভাইয়া, এই ভেক্টরটার মান হচ্ছে, এই ভেক্টরের মানকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি, এবং এইটা আমরা এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ এই সূত্র যারা না বুঝো তারা হচ্ছেন আই ক্যাপের সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই জে ক্যাপের সহগের উপর স্কয়ার প্লাস জেড ক্যাপ মানে কে ক্যাপের সহগের উপর স্কয়ার। দেখো ভাইয়া, আই ক্যাপের সহগকে এ এক্স এর উপর স্কয়ার, জে ক্যাপের সহগকে এ ওয়াই এর উপর স্কয়ার, কে ক্যাপের সহগকে এ জেড এর উপর স্কয়ার, এইভাবে মূলত এটা করা হয়। আচ্ছা, এখন এই যে লব্ধি বের করলেন, আমি তো একটা প্র্যাকটিস করে ফেলি। একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার মান বের করব। ওকে, তো এই ভেক্টরের মান ইজগুলো, তাহলে আমরা এই ভেক্টরের মানটাকে আমরা কিভাবে লিখি? এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটার মান ইজগুলো আমরা বলছিলাম প্রত্যেকটা সহগের উপর স্কয়ার। আই ক্যাপের সহগ আছে 3 স্কয়ার প্লাস, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন। ওকে, তো তারপর জে ক্যাপের সহগ আছে 4 মানে 4 স্কয়ার, কে ক্যাপের সহগ আছে দেখো ভাইয়া -5, তার মানে প্লাস দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে -5 লিখবো। ওকে, মাঝখানে প্লাস হবে, ওইগুলা চিহ্ন যাই হোক। ওকে, তারপর রুট ওভার 3 স্কয়ার মানে কি 9, 4 4 16, 5 5 কত 25। ওকে, তো এখন দেখো ভাইয়া 4 25 এখানে কত আছে? রুট ওভার 50। রুট ওভার 50 হচ্ছে এটার মান। তো এইভাবে আমরা কোন একটা ভেক্টরের মান বের করতে পারি। কোন আমাদের অনেক সময় কোন একটা ভেক্টর দিয়ে জিজ্ঞেস করে, ধরো এই একটা ভেক্টর দিয়ে দেওয়া হলো, বললো যে এটা একটা ভেক্টর দেওয়া আছে এবং তুমি এক্স ওয়াই তলে এদের দৈর্ঘ্য বের করো, ওয়াই জেড তলে এদের দৈর্ঘ্য বের করো। এদের জন্য একটা দেখো ভাইয়া সূত্র আমাদের দেওয়া আছে। এ ভেক্টরের জন্য এক্স ওয়াই তলে দৈর্ঘ্য হচ্ছে, এক্স ওয়াই তলের ক্ষেত্রে আমরা এখানে এটা কি করতে পারি? এক্স ওয়াই তলের দৈর্ঘ্যের জন্য আমরা কি বের করতে পারি? যেই দুইটা বলবে, এখানে সহজ জিনিস হচ্ছে, দেখো সহজ ব্যাপার হচ্ছে, এখানে এক্স আর ওয়াই বলতেছে না, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই জেড তলে বলতেছে না, ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। জেড এক্স বলছে না, জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। অর্থাৎ আমাদেরকে সাপোজ বললো
যে এক্স ওয়াই, তাহলে এক্স এর সহ কোনটা আমরা জানি আই ক্যাপের এক্স এর জায়গায় বোঝায় ওয়াই এর সহ কোনটা এইটা, তো আমরা এই দুইটার উপর স্কয়ার দিয়ে রুট ওভার করে দিব তাহলেই হয়ে যাবে। একইভাবে আমাদের যদি এক্স ওয়াই না বলে আমাদের বলে ওয়াই জেড, ওয়াই কোথায় থাকে এখানে, জেড কোথায় থাকে এখানে, তার মানে এই দুইটার উপর আমাদের স্কয়ার দিয়ে মানে উপরে রুট ওভার দিব তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, মাঝখানে তো প্লাস থাকতেছে। তো এইভাবে আসলে জিনিসগুলো হয়ে থাকে। তোমরা একটু জাস্ট সূত্রগুলো যদি একটু মনে রাখতে পারো, সূত্রগুলো মনে রাখা খুব একটা কঠিন না, আশা করি তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, এবার আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় করবো। ভেক্টরের মান বের করলাম, এবার লব্ধি। এই লব্ধিতে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, একটু খেয়াল করবো। আমরা এই জন্য যদি তোমরা ভুল করো সেগুলো দেখানো ট্রাই করবো। ভেক্টরের লব্ধির সূত্রটা কি? ভেক্টরের লব্ধির সূত্র হচ্ছে আমরা জানি কোন একটা ভেক্টরের লব্ধি আর কখন আমরা কিভাবে নির্ণয় করি। ধরো একটা ভেক্টর এখানে কি দেওয়া আছে পি, একটা ভেক্টর দেওয়া আছে পি আর একটা ভেক্টর দেওয়া আছে কিউ, এবং তাদের লব্ধি যদি আর হয় এই ভেক্টরটা হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা নোট দিয়ে খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি যে নোট হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় অবশ্যই ভেক্টরের দুই পা অথবা মাথা সেম বিন্দুতে হতে হবে। ওকে, মাথা এবং কাজ সেম বিন্দুতে হতে হবে। এটা দ্বারা ভাই আমরা কি বুঝাইছি বুঝি নাই ভাইয়া। ধরেন যে একটা ভেক্টর এদিকে দেওয়া আছে আর একটা ভেক্টর এদিকে দেওয়া আছে। ধরো এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। তো আমরা তো মাঝখানে কোণটা তো আমরা অনেক সময় নেই, তাই না? অবশ্যই নেই। এই যে কোণটা, এটা কিন্তু এই কোণটা কল্পনা করলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যখন আমরা থিটা নিচ্ছি এই দুইটা ভেক্টরের, এই ভেক্টরের শুরু এদিকে শেষ এদিকে, এই ভেক্টরের শুরু ওদিকে, অর্থাৎ এদের শুরু বা শেষ কেউ কারোর সাথে মিলিত নেই। ওকে, শুরু থেকে যদি আমরা চিন্তা করি দুইটা ভেক্টরের যে স্টার্টিং পয়েন্ট ওইটা সেম থাকতে হবে, কিন্তু শেষ দিকগুলো কল্পনা করি দুইটা ভেক্টরের ফিনিশিং পয়েন্ট সেম জায়গা থেকে শুরু হতে হবে। এই জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় অবশ্যই ভেক্টর দুটির পা অথবা মাথা সেম বিন্দুতে হতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি এই যে এই বিন্দুতে আপনারা যদি খেয়াল করেন এইখানে এই বিন্দুতে কিন্তু এই কিউ ভেক্টর এবং পি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট। ওকে, এই জন্য আমরা করতে পারছি, কিন্তু কোনো কারণে এইটার দিক যদি ভিন্ন হয়ে এরকম না হয়ে এরকম হয়ে যেত তাহলে কিন্তু আমরা এই ভেক্টরটার জন্য এই যে সূত্রটা লিখছি এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারতাম না। ওকে, তো আশা করি বুঝতে পারছি যে কেন এগুলা হয়েছে। আচ্ছা, এখন দেখেন এই যে ভেক্টর আমরা বলতেছি এই ভেক্টরের সর্বোচ্চ মান কখন পাবো, সর্বনিম্ন মান কখন পাবো। ভেক্টরের সর্বোচ্চ মান কখন পাবো না পাবো এইটা মূলত নির্ভর করে কজের মানের উপর। ওকে, তো আমরা জানি কি কজের মানগুলা দেখে আসলে একটু ইজি হইতো, তাই না? চলেন আমরা একটু কজের মানগুলা একটু দেখে আসলে লিখবো। সাইনের জন্য আমরা কিছু মান দেখতে পাই, কজের জন্য কিছু মান দেখতে পাই, এবং ট্যানের জন্য আমরা কিছু মান দেখতে পাই। সবগুলাই আমাদেরকে মুখস্থ করতে হবে, এটা আমরা পরে আসতেছি। আগে আমরা কজের মানগুলা দেখি ভাইয়া। দেখেন ভাইয়া, এখানে কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, এবং কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো আবার দেখতেছি, আমরা আগে জিনিসটা সলভ করে আসি। ওকে, তো দেখেন আর মেক্স হবে কখন জানেন? যখন এই যে কজটা আছে এই কজ আলফার মান যখন কি হবে 0 ডিগ্রি হবে, অর্থাৎ দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। কজ 0 ডিগ্রির মান কত? 1। তখন আমরা সর্বোচ্চ মান পাই। যখন কজ 0 ডিগ্রির মান 1 পাই তখন আমরা কি পাই? কজের সর্বোচ্চ মান পাই, এজন্য তখন আমরা আর মেক্স পাই। আবার আর মিন কখন পাই? যখন দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে। একটা ভেক্টর ধরেন এদিকে, আরেকটা ভেক্টর ধরেন এদিকে, দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন আমরা এদের মধ্যবর্তী কোণ পাই 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রির কজের মান হচ্ছে -1। তখন আমরা সর্বনিম্ন মান পাই। কমন সেন্স, দুটি ভেক্টর যদি সেম দিকে ক্রিয়া করে তখন আমরা কি করি? সর্বোচ্চ মান পাবো। দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তখন আমরা সর্বনিম্ন মান পাবো। যদি দুটি ভেক্টর সেম দিকে ক্রিয়া করে তখন রুট ওভার পি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2p কিউ যদি সেম দিকে ক্রিয়া করে তাহলে কজ 0 ডিগ্রি, তাই না? কজ 0 ডিগ্রির মান কত? 1। এইটা কি এভাবে লেখা যায়? রুট ওভার পি প্লাস কিউ এর হোল স্কয়ার লেখা তো যায়, তাই না? ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। একইভাবে আর মেনের ক্ষেত্রে আমরা পাই কত? যখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, আমরা বলছিলাম বিপরীত দিকে যখন ক্রিয়া করবে, বিপরীত দিকে মানে কত? 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান কত আমাদের? -1। এইটা যদি আমাদের -1 হয়ে যায় তার মানে কি এটা লেখা যায় যে রুট ওভার পি মাইনাস কিউ এর হোল স্কয়ার লেখা যায়? তো এগুলো আপনারা আগেই শিখে আসছেন আশা করি। ও পি মাইনাস কিউ, তার মানে এখানে আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। যখন আর ম্যাক্স আমাদেরকে বলবে তখন হচ্ছে আমাদের পি প্লাস কিউ, এবং যখন আর মিন বলবে তখন আমাদের হচ্ছে পি মাইনাসের কিউ। এই দুইটা জিনিস আমাদের মনে রাখলে হয়েছে। আর ম্যাক্স হচ্ছে কি আমাদের পি প্লাস কিউ,
আর মিন হবে কি আমাদের পি মাইনাস কিউ। এখানে দ্রষ্টব্য যে আমরা এখানে পিটাকে কিউ এর থেকে বড় ধরে নিছি। এখানে আমরা লিখে দিতে পারি যে আমাদের মধ্যবর্তী কোণ যে আলফা, আলফা এর মান কত, প্লাস যখন 0 ডিগ্রি, অর্থাৎ এরা সেম দিকে ক্রিয়া করতেছে বা সেম দিকে ক্রিয়া করতেছে, এবং যখন আলফা এর মান 180 ডিগ্রি, অর্থাৎ এরা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তখন আমরা তাকে বলতেছি আর মিন। ওকে, তো হোপফুলি আপনারা এগুলা জানেন। এখানে দেখেন ভাইয়া একটা দেওয়া আছে যে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে। পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখানে আপনাকে বুঝতে হবে যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তার মানে যদি আমাদের এই তিনটা সমান হয়, যদি আমাদের মধ্যবর্তী কোণ জানতে চায়, আমরা চোখ বন্ধ করে 120 ডিগ্রি তাকাব, এবং একই সাথে ধরেন দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং সাথে করে 120 ডিগ্রি দেওয়া আছে মধ্যবর্তী কোণ। যদি আর জানতে চায়, অবশ্যই সেই আর এর মান তাদের যে কোনো একটা ভেক্টরের সমান হবে। ওকে, তার মানে এখানে যে 4টা ডাটা আছে, 4টা ডাটা হতে যে কোনো দুইটা দেওয়া থাকলে, 4টা ডাটা তো ধরেন এই দুইটা ডাটা আছে, অপর একটা ডাটা আমরা সহজেই বের করতে পারি। ওকে, যদি যে কোনো 3টা ডাটা দেওয়া থাকে, আমরা অবশ্যই অপর যে ডাটাটা বের করতে পারবো। মানে বুঝতে পারছি তো? ধরেন পি কিউ আর দেওয়া আছে, আমরা অবশ্যই 120 ডিগ্রি চোখ বন্ধ করে বলতে পারবো। ধরেন পি কিউ আর এর মধ্যে পি আর কিউর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া নাই, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দেওয়া আছে, তখন আমরা বলবো এই আর হচ্ছে এই দুইটা ভেক্টরের যে কোনো একটার সমান বা ভেক্টর দ্বয়ের সমান। ওকে, আর এর মান। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। ওকে, তার মানে 4টা ডাটা হতে, মানে এটা এত করে কেন বলতেছি, এটা পরীক্ষায় প্রচুর আসে, ডিউতেও প্রচুর আসে, বাট আপনারা ভুলে যান কেন জানি। ওকে, আপনারা ভুলে যান, পরীক্ষার হলে খুব একটা মনে থাকে না। তার মানে এই ডাটাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা যদি একটু দেখি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়। ধরেন ভাইয়া একটা ভেক্টর পি ভেক্টর এই দিকে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এবং এদের লব্ধি আর। তখন এদের লব্ধির দিক, অর্থাৎ এই যে লব্ধিটা আছে, এইটা আমাদের কোন দিকে হবে, অর্থাৎ এটা কোন একটা ভেক্টরের সাথে কত কোণে থাকবে। ধরি এটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে, তখন এই লব্ধির দিক হবে tan থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা এভাবে মনে রাখতাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখানে কার সাথে অ্যাঙ্গেল, পিটা হচ্ছে ইয়াতে আছে, যার অ্যাঙ্গেলে আছে, মানে পি এর সাথে কোণ উৎপন্ন করছে। সো পি এর সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে, অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল সে আছে সিঙ্গেল, আর বাকি উপরে কি হবে, যে দুইটা বাকি আছে, এই দুইটা মানে যেটা বাকি আছে সেটা বসে যাবে। তো এখন tan মানে কি, সাইন বাই কস, tan মানে কি সাইন বাই কস না, তাই উপরে লিখবো আমরা সাইন আলফা, নিচে লিখবো আমরা কি কজ আলফা। এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, তো এইভাবে মূলত আমরা থিটাটা বের করতে পারি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটার ক্ষেত্রে ধরেন আমাদের এইটা না বলে আমাদের যে ইয়াটা আছে এটা একটু ঘুরিয়ে দিই, সাপোজ একটু ঘুরিয়ে দিতে পারে না ভাইয়া। ধরেন আমাদের যে অ্যাঙ্গেলটা এইটা পি এর সাথে না তুলনা করে আমরা কিউর সাথে কল্পনা করছে, তখন আমাদের সূত্রটা কি হবে, তখনও সেম tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা বারবার বলতেছি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তার মানে এখন কার সাথে অ্যাঙ্গেল হয়েছে, পি এর সাথে, সে বসবে প্লাস বাকিটা বসে যান। তো উপরে কি হবে, সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। যার সাথে অ্যাঙ্গেল করবো তাকে আমরা সিঙ্গেল রাখবো, উপরে বা অন্য আরেকটা বসে যাবে, আর সাইন বাই কস তো tan এর যোগ, আমরা তো জানি। এই সূত্রটা মূলত আমরা tan ইনভার্স দিয়েও লিখতে পারি। ওকে, এটা মূলত থিটা ইনভার্স দিয়ে লেখা হয় আর কি। এটা যদি আমরা থিটা কল্পনা করি, সাধারণত পি এর সাথে কোণটা নেওয়া হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স। এই চিত্রের জন্য এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখি নেক্সট লব্ধির দিক নির্ণয় করলাম, এখন আমরা ভেক্টরের উপাংশ নির্ণয় করবো। ভেক্টরের উপাংশ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন ভাইয়া, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর পি ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে আমাদের আর। এই লব্ধি আর এর জন্য দুইটা, আমি টুলটা বলছি, ঠিক আছে। ধরেন একটা ভেক্টর হচ্ছে কি আমাদের আর, এই আর এর দুইটা উপাংশ, বা অন্য বলা যায় আসলে এই দুইটা ভেক্টর এই দুইটা লব্ধি করছে, ওইভাবেও ফিগার ড্র করা যায়। আমি জাস্ট আমি বললাম আর কি, ধরেন একটা ভেক্টর আর, এই ভেক্টরের দুটো উপাংশ, একটা যদি পি এর সাথে একটা উপাংশ নেই, আর যদি কিউ এর সাথে একটা উপাংশ নেই, তাহলে পি ভেক্টরে এই আর এর যে প্রভাব, এটা আমরা কিভাবে লিখবো, পি ভেক্টরে যে বলে লিখবো, যার সাথে আলফা নিব না সে কজ হবে। কি বললাম, যার সাথে আলফা নিব সে হবে কি কজ, আর যাকে সাথে কোনো নিব না সে হবে সাইন। এটা মনে রাখতে হবে। যেমন পি এর সাথে আমরা কোণ নিছি, এই জন্য আমরা লিখছি আর কজ আলফা, এবং কিউ এর সাথে আমরা কোনো কোণ নেই, এই জন্য হচ্ছে আমাদের কি আর সাইন আলফা। হোপফুলি বুঝতে পারছি।
নেক্সট তো উপাংশ আমাদের সামনে কাজে লাগবে, আমরা সামনে আরো বুঝবো। এখন লন রোলার, টানা ও ঠেলা। আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য লন রোলারের যে কনসেপ্টটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। ইভেন এটা যদি আমাদের এইচএসসি ছিল, আমরা ট্রাই করবো এখন কনসেপ্টটা একটু ডিপলি ওভারভিউ করতে। লন রোলার, টানা ও ঠেলা। ধরো কোনো একটা লন রোলারকে আমরা একটা নির্দিষ্ট একটা বলে টানতেছি, ধরো এটাকে আমরা এফ বলে টানতেছি। এটাকে যদি আমরা আনুভূমিকের সাথে থিটা কোণে এফ বলে টানি, তখন এটার দুইটা উপাংশ হয়। আনুভূমিকের সাথে যদি থিটা কোণ হয় তখন এখানে যে কোণটা হবে এটা হবে কজের কোণ। ওকে, তার মানে এখানে এটা হবে এফ কস থিটা। এটা হবে কি ভাইয়া আমাদের এফ কস থিটা। যার সাথে কোণ থাকবে তার সাথে আমরা কস দিব, আর যার সাথে কোণ নাই তার সাথে আমরা সাইন দিব। ওকে, তাহলে উপরের দিকে হবে এফ সাইন থিটা। তার মানে আনুভূমিকের সাথে যে উপাংশটা যাবে এটা হচ্ছে এফ কস থিটা, আর লম্বিক বরাবর যে উপাংশটা যাবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এখন এখানে যেহেতু একটা লন রোলার, এই লন রোলারটার জন্য কিন্তু আমাদের লন রোলার একটা ভর আছে, তাই না? এই ভরটাকে নিচের বরাবর ক্রিয়া করবে না, নিচের বরাবর ধরো একটা ভর কাজ করতেছে, সেটা হচ্ছে এমজি। তখন এই লন রোলারের আপাত ওজন মানে আপাত ওজনকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট ওজনের জন্য কি কি কাজ করছি তুমি দেখো। ওজনের জন্য একই আছে এমজি, আরেকটা আছে এফ সাইন থিটা। এই বরাবর এফ কস থিটা কিন্তু সামনের দিকে আগাতে সহায়তা করে, এটা কিন্তু সামনের দিকে আগাতে সহায়তা করে। আর এই যে ওজনকে প্রশমিত করতে কিন্তু এফ সাইন থিটা সহায়তা করে। ওজনকে প্রশমিত করতে এফ সাইন থিটা যদি সহায়তা করে, তাহলে এমজির দিক থেকে বিপরীত দিকে কিন্তু এফ সাইন থিটা, তাহলে আমরা এখানে এটা বিয়োগ দিব এফ সাইন থিটা। তার মানে আমাদের ডাব্লিউ এর মান এমজি হতে কমে যাবে, অর্থাৎ এটার যে ওজন আগে এমজি ছিল সেটা কিন্তু কমে গেছে, আপাত ওজনটা কি কমে যাবে। কারণ কি, যখন টানতেছি তখন এফ সাইন থিটা নামক একটা বল এমজি এর বিপরীত দিকে কাজ করতেছে, আর এই বিপরীত দিকে কাজ করার কারণে এখানে কি করতেছে, আমাদের যে ওজনটা আছে সেইটা কমে যাইতেছে। আচ্ছা, আমরা যদি অন্যভাবে দেখি যে সাপোজ খেলার ক্ষেত্রে ধরো একটা লন রোলারকে আমরা কি করতেছি, ঠেলতেছি। ধরো এফ বল দিয়ে এটাকে আমরা ঠেলতেছি। এফ বল দিয়ে ঠেলার সময় এইটা ধরো এই যে কোনটা আছে এটাকে ধরো আমরা এই বরাবর, এই ভেক্টরটাকে এই বরাবর বাড়ালাম। ধরো এটা আনুভূমিকের সাথে এইটাও থিটা কোণে এটাকে আমরা ঠেলতেছি। আনুভূমিকের সাথে থিটা কোণে এই বলটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি, এটা হয় এস, তখন আনুভূমিকের সাথে যে উপাংশটা থাকবে এই উপাংশটা হবে এফ কস থিটা, আর যার সাথে কোণ নাই সে হবে এফ সাইন থিটা। এখন এইটার ক্ষেত্রে তো লন রোলারের একটা কি আছে, ভর আছে, তাই না? তো লন রোলারের ভর কত, এখানে আমাদের এমজি। লন রোলারের ভর হচ্ছে আমাদের এমজি। তাহলে এইখানে এইটার ওজন কত হবে? এটার ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম এমজি এইদিকে কাজ করতেছে এবং একই দিকে এফ সাইন থিটাও কাজ করতেছে, তার মানে এফ সাইন থিটা প্লাস যেহেতু সেম দিকে এফ সাইন থিটা, তার মানে এইখানে ওজনটা আসলে আলটিমেটলি এমজির সাথে যোগ হয়ে বেড়ে গেল, তাই না? তো এফ সাইন থিটা এমজির সাথে যেহেতু যোগ হয়েছে তাহলে এখানে ওজনটা বেড়ে যাবে, আর এইখানে যেহেতু এমজির সাথে ওজনটা কমে গেছে তো এখানে ওজন মানে এমজির সাথে যেহেতু বিয়োগ হয়েছে তাই এখানে ওজনটা কমে যাবে। আচ্ছা, তার মানে লন রোলারকে যখন আমরা টানতেছি তখন এটার আপাত ওজন কম মনে হয়, আর যখন খেলতেছি তখন সেটার আপাত ওজন বেশি মনে হয়। কম কেন মনে হয় ভাইয়া? এফ সাইন থিটা সেটাকে বিয়োগ করে দিতেছে, মানে প্রশমিত করে দিচ্ছে। আর বেশি কেন মনে হয় খেলার ক্ষেত্রে? কারণ এফ সাইন থিটা তখন যোগ হচ্ছে। তার মানে লন রোলার টানার চেয়ে খেলা সহজ, খেলার চেয়ে টানা সহজ। লন রোলার খেলার চেয়ে টানা সহজ। এখানে মূলত আমাদের কনসেপ্টটা সবচেয়ে বেশি জরুরি, যে কনসেপ্টটা আমরা বুঝতে পারছি না। এই কনসেপ্ট থেকে কিন্তু প্রচুর এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, আমরা যদি কনসেপ্ট থেকে একটা ম্যাথ ট্রাই করি তাহলে দেখবো ভাইয়া, দেখো ভাই একটা ম্যাথ দেওয়া আছে যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এখন কত বলে টানতেছি ভাইয়া? দেখো ভাই, আনুভূমিকের সাথে 200 নিউটন বলে আমরা কোনো একটা বস্তুকে টানতেছি এবং এইটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ আমাদের এখানে উৎপন্ন করছে। তাহলে এখানে কার্যকরী বল কত হবে? আচ্ছা, আনুভূমিকের সাথে কার্যকরী বল খেয়াল করবে কিন্তু এটা কি লম্ব বরাবর কার্যকরী বল চাইছে নাকি আনুভূমিকের বরাবর চাইছে? আচ্ছা, তো এখানে আমরা জানি আনুভূমিকের বরাবর যে কার্যকরী বলটা হবে সেটা হচ্ছে, আমরা নিজে দেখছিলাম কি এফ কস থিটা, যার সাথে কোণ যার সাথে কস থিটা হয়,
আর যার সাথে ইয়া সেটা হবে কি এফ সাইন থিটা, যার সাথে কোণ নাই সে হবে কি সাইন থিটা। এখানে আনুভূমিকের সাথে যে কার্যকরী বল সেটা হচ্ছে এফ কস থিটা। সুতরাং এফ কস থিটা ইজ ইকুয়াল টু এখানে এফ এর মান কত 200 নিউটন, কস থিটা কস এর মান মানে কত ডিগ্রি এখানে কোণ কস 60 ডিগ্রি, আমরা জানি কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে 200 ইন্টু হাফ, তার মানে বোঝাই যাইতেছে কাটাকাটি করলে 100 নিউটন। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 100 নিউটন। অ্যান্সার হচ্ছে কি আমাদের 100 নিউটন। হোপফুলি বুঝতে পারছি। নেক্সট মূলত আমাদের কনসেপ্টটা জরুরি এখানে। আচ্ছা, অবস্থান ভেক্টর, আমাদের পরীক্ষার জন্য অবস্থান ভেক্টর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবস্থান ভেক্টর থেকে প্রায় ম্যাথ দেয়, সহজেই হয় তোমাদের একটু কনসেপ্টটা বোঝাই। পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর কি হবে? তো ধরো কোনো একটা ভেক্টর এইখান থেকে এই বিন্দু থেকে কোন একটা ভেক্টরের জন্য কি হলো কোন এইখানে গেল, এবং তারপর ও থেকে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর গেল। আমাদেরকে চাইলো যে এই যে পিটা আছে বি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত। এইটার ক্ষেত্রে আমরা শেষ যেখানে যায় শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে বিয়োগ দিই। দেখো ভাইয়া আমরা যে শেষ বিন্দু থেকে আদি বিন্দুতে বিয়োগ দিই। এখন দেখো ভাইয়া পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর, তার মানে এখানে বোঝাই যাইতেছে কিউ এর যত অবস্থান ভেক্টর চাইছে, কিউ হচ্ছে আমাদের শেষ অবস্থান, পি হচ্ছে আমাদের আদি অবস্থান। আর সূত্র কি আমাদের পি কিউ ইজ ইকুয়াল টু শেষ বিয়োগ আদি। এখানে শেষ হচ্ছে আমাদের ও কিউ, শেষ বিন্দু কি আমাদের ও কিউতে আমাদের যেহেতু পড়ে গেছে, তাহলে আবার এখানে ও কিউ আর মাইনাসে ও পি শেষ বিন্দুর সাথে এখানে ম্যাপ করলে আমাদের মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে। এই দুইটা ভেক্টরের মধ্যে ধরো এখানে কিন্তু শেষ কোনটা শুরু কোনটা কিছুই কিন্তু আমাদের বলে নাই, বাট এখানে এই যে এ বি আছে এটা দেখেই বুঝা যাইতেছে বি হচ্ছে আমাদের শেষ, এ হচ্ছে কি আমাদের স্টার্টিং পয়েন্ট। তাহলে শেষ থেকে যদি আমরা আদি বিয়োগ দেই, তার মানে আমরা এই ভি ভেক্টর থেকে আমরা আমাদের এই বি ভেক্টর থেকে আমাদের এই এ ভেক্টরকে আমরা বিয়োগ দিই। তাহলে ভি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ দিলে তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ক্যাপ থেকে যদি আমরা 3i ক্যাপ বিয়োগ দিই তাহলে হয় মাইনাসের 2i ক্যাপ, প্লাস 3j থেকে যদি মাইনাসের 3j করি তাহলে হয় আমাদের প্লাস 3j থেকে মাইনাসের 3j, তাহলে হয় কি আমাদের প্লাসের 2j ক্যাপ, প্লাসের 2k ক্যাপ থেকে মাইনাস মাইনাস মানে প্লাস, তার মানে প্লাস 4k ক্যাপ। এইটা হচ্ছে আমাদের কি এ বি ভেক্টরের মান ও দিক দুইটাই, বাট আমাদেরকে জাস্ট মান চাইছে, তাই না? তো মান বের করে কিভাবে? এখন আমরা যেহেতু ভেক্টরটা জানি অবশ্যই আমরা মান বের করতে পারবো। কোনো একটা ভেক্টরের মান বের করার জন্য আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলোর গুণ রুট ওভার আর মাঝখানে কি প্লাস চিহ্ন দেই, তাই না? তার মানে এখানে -2 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তোমাদের একটা জিনিস বলি, এখানে রুটের ভিতরে মাইনাস প্লাস কিন্তু খুব একটা ম্যাটার করতেছে না, কারণ কি প্রত্যেকটার উপর স্কোয়ার আছে। পরীক্ষায় কম সময়ের জন্য তোমরা মাইনাস প্লাস যাই থাকে এগুলোকে উজ্জ্বল রেখে মনে মনে করে ফেলতে পারো কিন্তু। ওকে, আমি তোমাকে দেখানোর জন্য দেখাইলাম। তো 2 স্কোয়ার মানে 4, তো 4 4 8, 4 16, তার মানে কি রুট ওভার 24। এইভাবে আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারি। এখানে তো কনসেপ্টটা বোঝা জরুরি যে আমরা শেষ অবস্থান থেকে আদি অবস্থানকে জাস্ট বিয়োগ দিব। ওকে, তো এবার যদি আমরা দেখি যে ভেক্টর রাশির গুণ, আমাদের ভেক্টর রাশির গুণ কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বলতে গেলে এই চ্যাপ্টারের হট টপিক। ওকে, তো ভেক্টর রাশির গুণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্কেলার গুণন এবং আরেকটা হচ্ছে ডট গুণন। ওকে, স্কেলার গুণনকে মানে নাম শুনেই বুঝতে পারতেছো, স্কেলার গুণনকে বলা হয় মানে স্কেলার রাশি, এবং ভেক্টর গুণনকে একটা ভেক্টর রাশির হয়ে থাকে। ওকে, স্কেলার গুণনের মধ্যে আমরা স্কেলার রাশি পাই, ভেক্টর গুণনের মাধ্যমে দিক সহ আমরা একটা ভেক্টর রাশি পাই। আচ্ছা, তো প্রথমে আমরা স্কেলার রাশি সম্পর্কে যদি লিখি, স্কেলার গুণন প্লাস ডট গুণন কিভাবে পড়ে। এখানে ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আমাদের কিউ। এই দুইটা ভেক্টরের ডট গুণন যদি আমরা করি, দেখো ভাইয়া এখানে আমরা লিখে দিচ্ছি যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু, এই যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু আমাদের কি পি এক্স কিউ এক্স। বুঝতেছি না, এখানে মূলত আমরা কি করি ভাইয়া, আই ক্যাপের সহগগুলাকে একসাথে গুণ দেই, জে ক্যাপের সহগগুলাকে একসাথে গুণ দিই, এবং একই সাথে কে ক্যাপের সহগগুলাকে আমরা একসাথে গুণ। এইটাই করছে পি ডট কিউ ইজ ইকুয়াল কি পি এক্স কিউ এক্স, এই যে সহগগুলাকে একসাথে, প্লাস জে ক্যাপের সহগগুলাকে পি ওয়াই কিউ ওয়াই, কে ক্যাপের সহগগুলাকে পি জেড কিউ জেড। ওকে, এটা হচ্ছে যখন আমাদের এইভাবে দেওয়া থাকে, বাট সবসময় তো আমাদের এইভাবে দেওয়া থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু কাজে লাগে। পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, এটা কিন্তু অনেক ফেমাস সূত্র এবং ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটাতে কিন্তু আমরা এটাও লিখতে পারি, কজ আলফা ইজ ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ, পি ডট কিউ ডিভাইডেড বাই কি কিউ হলো পি কিউ। এটা কিন্তু মাঝে মাঝে পণ্য নির্ণয়ের ক্ষেত্রে ওই সূত্রটা ব্যবহৃত হয়। এখন মধ্যবর্তী গুণ কত হলে আমাদের ডট গুণফলের মান কত হয়, এইটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে মধ্যবর্তী গুণ কত হলে। ধরো একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর।
এই দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ ধরো আলফা, মধ্যবর্তী কোণ আলফা হলে আমাদের এখানে পি ডট কিউ ভেক্টরের মান কি হবে? পি ডট কিউ ভেক্টরের মান হচ্ছে আমাদের পি কিউ কজ আলফার মান কত 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান কত 1, তার মানে এখানে পি কিউব কি হবে? পি কিউ হবে কজ 0 ডিগ্রির মান কত আমাদের 1। এখন যদি আবার আমরা বের করি, ধরো আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে পি ডট কিউ এইটা ইজ ইকুয়াল টু আমাদের পি কিউ কজ 90 ডিগ্রি, পি কিউ কজ 90 ডিগ্রির মান কত 0, তার মানে এখানে এ হবে 0। তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান কত 0। একইভাবে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের পি ডট কিউ এর মান কত হবে ভাইয়া? পি ডট কিউর ক্ষেত্রে আমাদের এখানে দেখো ভাইয়া পি কিউ কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান কত আমাদের -1, যেহেতু এটা বিপরীত দিকে আছে -1, মানে এখানে হবে তো মাইনাসের পি কিউ। এটা হচ্ছে আমাদের ডট গুণফলের রেজাল্ট। ওকে, এবার আমরা দেখবো যে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে এই চ্যাপ্টার থেকে যেখান থেকে খুব প্রশ্ন আসে যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0 হলে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ভেক্টর দিয়ে পরস্পর লম্ব। তার মানে তোমাকে যদি কোনো জায়গায় বলে দেয় যে দুইটা ভেক্টর আছে যাদের ডট গুণফলের মান 0, তুমি চোখ বন্ধ করে তাদের মধ্যবর্তী কোণ দেখাবা 90 ডিগ্রি। অথবা যদি বলে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি ডট কিউ এর মান কত, আমি আবারও বলতেছি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি ডট কিউ এর মান কত, এটা হচ্ছে 0 ডিগ্রি। আবার মাঝে মাঝে আমাদের ভেক্টর দ্বয় পরস্পর লম্ব বলে পি এর একটা মান, পি এর ভিতরে ধরো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ধরো এই দুইটার সঙ্গে এটা 2 এটা 3 দেওয়া আছে, এটার সব এম দেওয়া আছে, এটা এই এম এর মানটা বের করতে বল। ওকে, তখন তুমি কিউর মানও এরকম সেম টু সেম দেওয়া থাকে, জাস্ট একটা রাশির মান দেওয়া থাকে না, তখন তুমি জাস্ট ডট গুণ করে ওই পাশে 0 বসে জাস্ট এপার ওপাশ করে তুমি কিন্তু ম্যাথগুলো করে ফেলতে পারবে। জাস্ট এম এর মানটা কিন্তু অনেক ক্ষেত্রে এভাবে বের করতে বলে, তো তুমি পারবা আসলে। তখন যখন ম্যাথ প্র্যাকটিস করাবো তোমাদের তখন তোমরা আসলে বুঝে যাবা। আচ্ছা, তো এই হচ্ছে সূত্র, মেইন সূত্র হচ্ছে এইটা। তো ডট গুণন কিন্তু আমাদের বিনিময় সূত্র মেনে চলে। ওকে, অপরদিকে আমাদের যে ভেক্টর গুণন বা ক্রস গুণন কিন্তু আমাদের বিনিময় সূত্র মানে না, আমরা একটু পরেই এটা দেখবো। তো ডট গুণন বিনিময় সূত্র মানে এটা বলতে আসলে আমরা কি বুঝাইতেছি? এই ডট গুণন বিনিময় সূত্র বলতে মানে এটা বলতে আমরা বুঝাইতেছি, ধরো এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। একইভাবে এ ডট বি গুণ করলে যে কথা এ বি কস থিটা, একইভাবে বি ডট এ গুণ করলেও এ বি কস থিটা। এখানে মাঝখানে কোনটা ডিফার করে না। ওকে, কোনটা তো সেমই থাকতেছে, তুমি এ ডট বি করো আর বি ডট এ করো, মাঝখানে কোনটা কিন্তু সেমই থাকতেছে, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটাও কিন্তু সেমই আসবে। এই জন্য স্কেলার গুণনের ক্ষেত্রে আমাদের বিনিময় সূত্র মানলেও ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু আমাদের বিনিময় সূত্র মানে না। এখন আমরা আমাদের পরীক্ষায় প্রায় আই ক্যাপ ডট আই ক্যাপ ডট জে ক্যাপ কে ক্যাপ ডট আই ক্যাপ এইভাবে অনেক ধরনের জিনিসপাতি দিয়ে থাকে। এখন এগুলো আসলে আমরা কিভাবে অ্যান্সার এগুলা বের করতে পারি? এখন দেখো ভাইয়া, আই ডট আই তার মানে আমরা এখানে ডট গুণ করবো। কিভাবে করতে পারি ভাইয়া? এটা যেহেতু এদের মান কি এক না, তার মানে 1.1 কজ এদের মধ্যবর্তী কোণ কত, ধরো এটা একটা আই ক্যাপ, এটা একটা আই ক্যাপ, একটু বড় করে দেখাইলাম আর কি, এদের মান যদিও 1, এটা একটা আই ক্যাপ, তো এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি না, তার মানে এখানে কত কজ 0 ডিগ্রি, আর কজ 0 ডিগ্রির মান কত 1, কজ 0 ডিগ্রির মান 1 না, তার মানে আই ক্যাপ ডট আই ক্যাপের মান কত হবে আমাদের 1 হবে। আলটিমেটলি এখানে মান কত হবে 1 হবে। সেম দিকে হলে এরা 1 হবে, কারণ কি কজ 0 ডিগ্রির মান কত 1। তাহলে তার মানে আমরা বুঝতে পারতেছি আই ক্যাপ ডট আই ক্যাপ যে কথা, জে ক্যাপ ডট জে ক্যাপ সেম কথা, একইভাবে কে ডট কে ক্যাপ ডট কে ক্যাপ একই কথা, তার মানে সেম দিকে হলে এটা হয়ে যাবে কি আমাদের 1। আচ্ছা, একটু যদি ভিন্ন দিকে হয়, ধরো একটা হচ্ছে আই ক্যাপ আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের জে ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ, এই দুইটা ডট গুণফল করলে আমাদের কি হবে এটা যদি আমরা বের করি, তো এই দুটোর মান কত 1:1, যেহেতু মান 1 বাট মধ্যবর্তী কোণ কি ভিন্ন, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির ভ্যালু কত, কজ 90 ডিগ্রির ভ্যালু 0, তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 0। তার মানে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ আমাদের কত হলে 90 ডিগ্রি হলে আমাদের এদের মান কত হবে 0 হবে। একইভাবে আই ডট কে ক্যাপের ক্ষেত্রে এটারও মধ্যবর্তী কোণ 0, তার মানে এটাও 0। তার মানে তুমি কি একটা জিনিস খেয়াল করছো, যদি সেম জিনিস হয় ডট গুণফলের ক্ষেত্রে, আমি আবারও বলতেছি ডট গুণফলের ক্ষেত্রে যদি সেম জিনিস হয় তার মান হবে 1, সেম জিনিস যদি না হয় তার মান হবে 0। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো ভাইয়া, ডট গুণফলের ক্ষেত্রে সেম জিনিসের ডট গুণফল, সেম জিনিসের ডট গুণফল কি আমাদের 1, ভিন্ন জিনিসের ডট গুণফল 0। সেম জিনিসের ডট গুণফল কত 1,
ভিন্ন জিনিসের ডট গুণফল কত? 0। এগুলো কিন্তু একটু ভালোভাবে দিয়া মনে রাখ। আচ্ছা, পরীক্ষায় কাজে লাগবে খুব। এখানে দেখো ভাইয়া, আমাদের যে কোশ্চেনের যে অনুবাদগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে জিনিসগুলো আসলে আমরা খুব মানে সহজেই মনে রাখতে পারি। আমি যদি তোমাকে জাস্ট বলি sin 0 ডিগ্রির মান কত ভাইয়া? 0। sin 0 ডিগ্রির মান 0। cos 90 ডিগ্রির মান কত? 0। এগুলো কিন্তু ভাইস ভার্সা। sin 0 ডিগ্রির মান যদি হয় 0, cos 90 ডিগ্রির মান হবে 0। cos 60 ডিগ্রির মান যদি হয় হাফ, sin 30 ডিগ্রির মান হবে হাফ। cos 0 ডিগ্রির মান যদি হয় 1, sin 90 ডিগ্রির মান হবে 1। তুমি তো বুঝতে পারতেছো তো, সাইন হচ্ছে সহজ, sin 0 মান 0, sin 90 মান 1। ওকে, মানে একটু মডারেট পর্যায়ে আছে, বাট cos এর ক্ষেত্রে একটু তেরা হয়। 0 মান দিছে 1, বাট 90 মান দিছে 0। দেখছো উল্টা, cos হচ্ছে একটু উল্টা। ওকে, এইভাবে মনে রাখবা। cos 60 ডিগ্রির মান হাফ, আমাদের সকলেরই মুখস্থ। এখন cos 60 যদি হাফ হয়, অবশ্যই sin 30 মান হবে হাফ। আর যদি cos 60 মান হাফ হয়, cos 30 মান কি হবে? √3/2 মুখস্থ আমাদের। আর cos 30 মান √3/2 হলে sin 60 মান কত? √3/2। একইভাবে আমাদের যে ইউনিভার্সাল যে আমাদের সবার মনে থাকে, cos 120 ডিগ্রির মান কত? মাইনাস। cos 120 ডিগ্রির মান কত? মাইনাস। একইভাবে sin 150 ডিগ্রির মান হবে আমাদের কি? হাফ। এটা মনে রাখবো। cos 180 ডিগ্রির মান বিপরীত দিকে হলে -1। আমরা একটু আগে দেখে আসলাম cos 180 ডিগ্রির মান কত হবে? -1। তো এইভাবে প্রত্যেক সবগুলাই আসলে মুখস্থ করা যায়। cos 150 ডিগ্রির মান -√3/2, sin 180 ডিগ্রির মান 0। এইভাবে তোমরা এগুলা মুখস্থ করে ফেলবা। ইম্পর্টেন্ট গুলো আছে যেগুলো আমি তো বলেই দিলাম। আচ্ছা, tan 0 ডিগ্রির মান হয় 0, tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। tan 0 মান 0, 90 ডিগ্রির মান ইনডিফিনিট, অসংজ্ঞায়িত। tan 45 ডিগ্রির মান 1, এটা তোমরা সবাই দেন। আর tan 30 ডিগ্রির মান যেহেতু ছোট সংখ্যা, এটার মানটাও কিছুটা ছোট, 1/√3। tan 60 ডিগ্রির মান জাস্ট উল্টে যাবে, এটার মানটাও কিছুটা বড়, √3। এইভাবে জাস্ট একটু মনে রাখা আর কি। tan 0 ডিগ্রির মান 0, tan 90 ডিগ্রির মান কি? ইনডিফিনিট। tan 45 ডিগ্রির মান 1, এটা তোমরা সবাই জানি। tan 30 ডিগ্রির মান 1/√3, ছোট সংখ্যা। আর এইটাকে জাস্ট যদি আমরা উল্টে দেই, √3 করে দিই, এটা হয়ে যাবে tan 60 ডিগ্রির মান। আচ্ছা, হোপফুলি এই কোটেজ যেগুলো যারা মুখস্থ পারো তাদের কোনো সমস্যাই হয়, যারা পারো না তাদের জন্য এভাবে বলা। আমি আবারও বলতেছি, sin 0 ডিগ্রির মান যদি হয় 0, cos 90 মান হবে 0। cos 0 ডিগ্রির মান যদি হয় 1, sin 90 মান হবে 1। cos 60 ডিগ্রির মান হাফ, এটা আমাদের সকলেরই মুখস্থ। তার মানে sin 30 ডিগ্রির মান হবে হাফ। আর sin 30 ডিগ্রির মান যদি হয় হাফ, sin 60 ডিগ্রির মান হবে √3/2, চোখ বন্ধ করে। আর sin 60 ডিগ্রির মান যদি হয় √3/2, cos 30 ডিগ্রির মান হবে √3/2। cos 120 ডিগ্রির মান -1/2, এটা সকলেরই মুখস্থ। আর cos 180 ডিগ্রির মান -1, কারণ বিপরীত দিকে। এগুলো মোটামুটি মুখস্থ রাখলেই হয়ে যায় আসলে। আচ্ছা, এবার যদি আমরা দেখি ভাইয়া যে আমাদের তারপর হচ্ছে লম্ব বিক্ষেপ নিবা। আমাদের পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই যে লম্ব বিক্ষেপ নিল, উপাংশ নিল, এগুলো ইম্পর্টেন্ট। আমরা আগে লম্ব বিক্ষেপটাই দেখবো আর কি, যে লম্ব বিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ, ধরো আমরা কোনো একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। আমাদেরকে প্রশ্ন করছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এ বরাবর, এই যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। মনে রাখবো, যার লম্ব বিক্ষেপ বলবে সে cos θ, যার লম্ব বিক্ষেপ বলবে সে কি আমাদের cos θ, যার লম্ব বিক্ষেপ বলবে সে cos θ। এটা মূলত আরেকটা সূত্র হতে আসছে, এটা তোমরা বুঝতে পারতেছো দেখে হয়তো বা, যে আমরা a ডট বি যদি করি, a ডট বি ইকুয়াল টু এ বি cos θ, এটাকে যদি উপর মানে এবার উপর করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায় কি b cos θ ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই এ বি। তো এখান থেকে মূলত সূত্রটা আসছে। তো আমাদের মূলত এটা মেইন বিষয় না, আমরা আসলে বোঝাটাও মেইন বিষয়, যে আসলে এই অভিক্ষেপ বলতে আসলে কি বোঝায়। এখানে অভিক্ষেপ বলতে মানে আসলে কি বুঝতেছে। ধরো এখানে একটা ভেক্টর আছে না, এই ভেক্টর, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। আমাদেরকে বলতেছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। এটা দ্বারা বোঝায় ভাইয়া, এই যে এটা আছে এইটার উপরে বি এর যে প্রজেকশনটা, ধরো এইখান থেকে আমরা একটা লাইট সেট, এটা এখান থেকে একটা লাইট সেট, এই লাইটটা যদি এখান থেকে ফেলা হয়, এই এ ভেক্টরের উপর কতটুকু স্থান দখল করতেছে, এই ভেক্টরের উপর কতটুকু স্থান, এই যে এতটুকু স্থান আমাদের কিন্তু এটা দখল করতেছে, মানে এই যে ডট ডট বরাবর এই এতটুকু স্থান কিন্তু এরা দখল করতেছে। এইটার মানে আসলে নির্ভর করে। এখন এইটা কিভাবে নির্ণয় করি, যার লম্ব বিক্ষেপ সে cos θ, আর বাকিটা যদি ডট গুণফলের নিয়ম অনুযায়ী জাস্ট এটাকে ওই পাশে পাঠাই দিলে হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি বলি বি বরাবর এ লম্ব বিক্ষেপ, তার লম্ব বিক্ষেপ এ এর, তার মানে এ cos θ, আর বাকিটা তো নর্মাল নিয়মে আমরা লিখে দিতে পারি। পরীক্ষায় লম্ব বিক্ষেপ চাইলে আমরা ডট গুণফলের মান দিই, পাশাপাশি যার লম্ব বিক্ষেপ লিখবে সেটাকে আমরা cos θ বি cos θ এক পাশে রেখে দিই, আর যার বরাবর বলবে তাকে আমরা নিচে পাঠিয়ে দিই। ওকে, তো এইভাবে যে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কেন আমরা এটা নির্ণয় করি। অ্যান্ড বি এর লম্ব বিক্ষেপ বললে বি cos θ, এ লম্ব বিক্ষেপ বললে এ cos θ,
আর এ ডট বি এর সূত্র অনুযায়ী যে সূত্র হয় ওইটি। আচ্ছা, তো এবার দেখো উপাংশ নির্ণয়। আমাদের এই যে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ দুইটা প্রায় সেম, বাট দুইটার মধ্যে পার্থক্য একটাই যে আমাদের অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে কোনো ধরনের দিক ছিল না, বাট উপাংশে আমাদের দিক থাকবে। অর্থাৎ যখন আমরা উপাংশ নির্ণয় করব তখন দিক দিতে হবে। উপাংশ একটা ভেক্টর রাশি এবং অভিক্ষেপ একটা স্কেলার রাশি। তাহলে আমরা বলতে পারি যে অভিক্ষেপ হচ্ছে আমাদের স্কেলার রাশি ওকে। তো অভিক্ষেপ হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং আমাদের যে উপাংশ আছে, আমাদের উপাংশ এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। উপাংশ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, কারণ কি এটা তো অবশ্যই দিক থাকবে। উপাংশ একটা কি আমাদের ভেক্টর রাশি। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখো উপাংশের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে জাস্ট একটা দিক যোগ কর, সবকিছু সেম থাকবে। এ বরাবর বি এর উপাংশ, তার মানে বি কস থিটা। এখন দিকটা কোন কি হবে? যার বরাবর আর বরাবর দিক হবে। কার বরাবর? এ বরাবর। এ বরাবর বলছে না, তাহলে দিকটা এ বরাবর, তার মানে এখানে আমরা একটা এর একক ভেক্টর গুণ করবো, যেহেতু আমরা জাস্ট দিকটা নিচ্ছি। একইভাবে এই পাশে যেহেতু একক ভেক্টর গুণ করছি, এই পাশেও আমাদের একক ভেক্টর গুণ করতে হবে না? এখন এর একক ভেক্টর আমরা কিভাবে গুণ করতে পারি? আমরা কি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দেই তাহলেই তো তার একক ভেক্টর পাই, তাই না? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে, তো এইটাই মূলত উপাংশের সূত্র। তো একইভাবে বি বরাবর এর উপাংশ বললে যার উপাংশ সে কস থিটা, বাকিটা অপর পাশে। বি বরাবর যেহেতু বলছে, তার মানে বি এর দিক হবে, তার মানে আমরা একটা বি এর একটা একক ভেক্টর নিব, বি এর একটা একক ভেক্টর নিব। তার মানে একইভাবে এখানে আমরা কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিব, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা কি দিব? ভাগ দিব। এটা হচ্ছে আমাদের কি তার এই জন্য উপাংশ একটা কি আমাদের ভেক্টর রাশি। ওকে, তো তারপর দেখা যাক আমাদের পরীক্ষায় আসলে বেশিরভাগ আমাদের অভিক্ষেপ থেকে প্রশ্ন আসে, উপাংশ থেকে খুব একটা প্রশ্ন আসে না। ওকে, তাও দেখে রাখলা। এবার আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন সম্পর্কে জানবো। আমরা এর আগে স্কেলার গুণন সম্পর্কে দেখলাম, এখন হচ্ছে আমাদের ভেক্টর গুণন বা ক্রস গুণন। মানে ভেক্টরের ক্রস গুণন কি ভাইয়া? ভেক্টরের ক্রস গুণন কিন্তু একটা ভেক্টর রাশি। অপরদিকে আমাদের একটু আগে যেটা ছিল স্কেলার গুণন, সেটা কিন্তু একটা স্কেলার রাশি। স্কেলার গুণন দ্বারা আমরা স্কেলার রাশি পাই, ভেক্টর গুণন দ্বারা আমরা একটা ভেক্টর রাশি পাই। ওকে, তো এখন দেখো কোন একটা ভেক্টর দেওয়া আছে, ধরো পি এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে কিউ, এই দুইটা আমাদের ভেক্টর দেওয়া আছে। এখন এটার ক্রস গুণন আসলে আমরা কিভাবে করি? দুইটা নিয়মে করতে পারি। আগে আমি প্রথমটা দেখাই। নর্মালি যদি এইভাবে দুইটা ভেক্টর দেওয়া থাকে, আমরা যে নির্ণায়ক বের করি, নির্ণায়কের নিয়মেই করবো আমরা। আমরা উপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, নিচে হচ্ছে আই ক্যাপ এর সহগ যেগুলা, অর্থাৎ আমি বলতে চাইতেছি প্রথম হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো আমরা লিখবো। তারপর কি করব, যে এগুলোর যে সহগগুলো আছে, অর্থাৎ আই ক্যাপের যে সহগগুলো আছে পি এক্স, তারপর কিউ এক্স, জে এর নিচে হচ্ছে পি ওয়াই কিউ আই, কে এর নিচে পি জেড কিউ জেড, এগুলো লিখবো। তারপর নর্মাল নিয়মে আমরা কি করবো, নির্ণায়কের যেই ফর্মুলা সেইভাবে আমরা সাধারণত করে থাকি। এখানে সূত্রটা অনেকে ভুল করে বা ভুলে যায়। এখানে একটা দেখার বিষয় যে সূত্রটাকে আমরা কিভাবে করি, যে যদি যারা ভুলে গেছে তাদের জন্য একটু বলতেছি, যে এই দুই পাশ প্রথমে কি করি, আমরা কেটে ফেলি। কেটে দেওয়ার পর আইটা লিখি, তারপর কোনাকুনি আমরা গুণ করি, তাই না? এভাবে আমরা গুণ করি, সাথে মাঝখানে নেগেটিভ চিহ্ন পি। ওকে, এটাই তো সূত্র, তাই না? তো এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন। একই সাথে আমরা এখানেও তারপর একটা নেগেটিভ চিহ্ন দিয়ে যে লিখি, লিখার পর একইভাবে যখন আমরা এইটার বেলায় আসে তখন আমরা কি করি, যে যখন দেই তখন আমরা এই বরাবর সারি এবং কলাম কেটে দিই এবং এইভাবে আমরা কোনাকুনি কি করি, গুণ করি, এবং মাঝখানে কি চিহ্ন দেই, মাইনাস চিহ্ন দিই। ওকে, তো এটা গেল। এখন যখন যে চলে যায়, আবার যখন কে এর বেলা আসি, মনে রাখবো কে এর বেলা কি করি, জাস্ট একটা মাঝখানে প্লাস চিহ্ন দিই। দেখো ভাইয়া, অন্য কালি দিয়ে আমি দেখাই দিছি, কে এর জন্য একটা প্লাস চিহ্ন দিব, এবং কে যখন লিখবো তখন একইভাবে এভাবে কোনাকুনি আমরা গুণ করে দিব। কোনাকুনি আমাদের গুণ হয়ে যাবে এবং মাঝখানে কি থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। এটা হচ্ছে নর্মাল নির্ণয় যখন আমরা করবো এই নিয়ম। ওকে, এখন নির্ণয় যখন থাকবে না বা নির্ণয়ের মতো যখন আমরা চাইবো, এখন জাস্ট এ পি ক্রস কিউ ইয়া করবো, তখন এটার সূত্র হচ্ছে নর্মাল যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা। এখানে কিন্তু একটা দিক গুণ হবে, যেহেতু একটা ভেক্টর রাশি, এই জন্য একটা দিক গুণ হয়েছে, এই জন্য হচ্ছে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা। এটা হচ্ছে এটা একটা যে দিক বরাবর বলতেছি আমরা, সেই দিক। ধরো আমাদের পি একটা ভেক্টর,
কিউ আরেকটা ভেক্টর, পি একটা ভেক্টর এবং কিউ আরেকটা ভেক্টর। এই দুটি ভেক্টরের জন্য পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু যে ইটা, কারণ এটার দিকটা আমরা বিভিন্ন নির্ণয় করি। তোমার হচ্ছে ডান হাতের নিয়ম অনুযায়ী তুমি যদি তোমার ডান হাতটা এভাবে ঘোরাও, ডান হাতটা তুমি যদি জাস্ট এভাবে তোমার ঘোরাও, মানে তোমার যে আঙ্গুলগুলা এভাবে ঘোরাও, দেখবা তোমার যে বৃদ্ধাঙ্গুলগুলো উপরের দিকে থাকতেছে। এখন তো দেখানো সম্ভব হচ্ছে না, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে থাকতেছে। তার মানে এই যে পি থেকে কিউ এর দিকে যখন ভেক্টরটা কাজ করবে তখন আসলে দিকটা উপরের দিকে। একই সাথে যদি আমরা কিউ ক্রস পি দিতাম, তুমি যদি ডান হাতটা এইভাবে ঘোরাও, এইভাবে দেখবা তোমার আঙ্গুলটা নিচের দিকে কাজ করতেছে, মানে তখন আবার ইয়াটা উল্টো দিকে কাজ করে, মানে লম্ব বরাবর বিপরীত দিকে হয়ে যায়, উল্টা হল। তার মানে এই যে ভেক্টর যে গুণটা আছে অর্থাৎ কস গুণটা আছে, এটা কিন্তু দিকের জন্য আমাদের বিনিময় সূত্রটা মানতেছে না। বিনিময় সূত্র মানলে তো দিকটাও সেম হতো, দিকটা সেম হতো না। পি ক্রস কিউ করলে এটা হয় একদিকে, কিউ ক্রস পি করতাম এটা হয়ে যায় আরেক দিকে, তার মানে দুইটা সেম না। তার মানে এই জন্যই আমরা বলতেছি যে ভেক্টর গুণন বা ক্রস গুণন কি করেন, আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। এই যে ভাইয়া এখানে লিখে দিচ্ছি দেখো, এবং এটা তার মানে কি এ ক্রস বি যে কথা, বি ক্রস এ সেম কথা না। এ ক্রস বি যে কথা, বি ক্রস এ কি না, সেম জিনিস না, কখনোই না। আচ্ছা, তার মানে দুটো ভিন্ন জিনিস। আমরা এটা কিভাবে বুঝতে পারি, আমরা ডান হাতের স্ক্রুয়ের নিয়মে আমরা খুব সহজে বুঝতে পারি। এবার এখন এই যে ক্রস গুণন হতে কিছু ফর্মুলা আমাদের খুবই লাগে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আমরা তো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে এটা দেখলামই, মানে অর্থাৎ ক্রস গুণ কিভাবে যে আমরা নির্ণয় করতে পারি, মানে এ ক্রস বি আমরা কিভাবে নির্ণয় করি, এর আগের স্লাইডেই আমরা দেখলাম যে আমরা নির্ণয়কের সাধারণ নিয়মে আমরা মূলত এই যে ক্রস গুণন আমরা বের করতে পারি। তো এখন কিছু সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ধরো দুইটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়, তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয় হাফ ইন্টু এ ক্রস বি। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে কি, তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ ক্রস বি। এটা হচ্ছে একটা সূত্র। দেন ধরো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সামান্তরিকের ক্ষেত্রে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো যে সামান্তরিক কিন্তু ত্রিভুজের দ্বিগুণ। এই ত্রিভুজটা যদি এরকম হয়, ধরো এটা একটা অর্ধেকটা ত্রিভুজ, এইটার যে এই পাশ এটা হচ্ছে অর্ধেকটা ত্রিভুজ, এটার একটা অর্ধেকটা ত্রিভুজ। এইটার সূত্র যদি হয় হাফ ইন্টু এ ক্রস বি, তার মানে এটা হবে 2 ইন্টু হাফ ইন্টু এ ক্রস বি। তো 2 ইন্টু হাফ ইন্টু এ ক্রস বি হলে কি হয়, হাফ আর 2 কাটা চলে যায়, আর কাটা চলে গেলে জাস্ট এ ক্রস বি থাকে। মূলত এই জিনিসটাই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হচ্ছে। ওকে, এই জিনিসটাই মূলত সামান্তরিক ফিজিক্স আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। এই জন্য সামান্তরিকের ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে এটা সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করি, জাস্ট এ ক্রস বি। তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে এটা সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করি, এ ক্রস বি। ওকে, বলে বুঝতে। এখন সামান্তরিকের দুটি কর্ণ যদি দেওয়া থাকে, সামান্তরিকের দুটি কর্ণ, ধরো একটা কর্ণ এখানে এই যে একটা কর্ণ দেওয়া আছে এ আর একটা কর্ণ বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো দুইটা কর্ণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয়, সেক্ষেত্রে হয় হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। এই সূত্রগুলো একটু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো মাঝে মাঝে এই দুইটা দিয়ে বলবেন যে তোমরা জাস্ট এই দুইটার ক্ষেত্রফল বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল চাইতে পারে, সামান্তরিকের সন্নিহিত বাহু দিয়ে ক্ষেত্রফল চাইতে পারে, কর্ণ দিয়েও আমাদের ক্ষেত্রফল চাইতে পারে। এবার ভেক্টর গুণ আমরা ক্রস গুণের আর একটা পার্ট হচ্ছে আমাদের পি ও কি এর লম্ব দিক একক ভেক্টর। এটা কিন্তু আমাদের প্রচুর লাগেছে। কোন একটা ভেক্টরের লম্ব দিক একক ভেক্টর কি হয়, এটা খুব সোজা। কোন একটা ভেক্টরের লম্ব দিক যদি আমরা নির্ণয় করতে, যদি আমরা ইটা দ্বারা প্রকাশ করি, কোন একটা ভেক্টরের লম্ব দিক কি ইটা, তাই না? এটা কিভাবে বুঝলাম, ধরো ভাইয়া এটা একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, বলতেছি যে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি, এই দুটো ভেক্টরের ক্রস গুণফল কি করি, আমরা এদিকে করি এবং দিকটা হয় কি এইটা, এবং যাকে আমরা কি করি ইটা দ্বারা প্রকাশ করি, দিকটা কিন্তু আমরা ইটা দ্বারা প্রকাশ করতেছি, এবং এদের ক্রস গুণফল হচ্ছে পি ক্রস কিউ। আচ্ছা, তো এটা লম্ব দিক কোনটা, পি ক্রস কিউ। এখন কোন একটা জিনিসের একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করি, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তার মানে এখানে পি ক্রস কিউ আমরা উপরে সেই ভেক্টরটা আর তার মানকে যদি আমরা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা তার যে দিকটা, যেহেতু মান দিয়ে ভাগ করতেছে, দিকটা কিন্তু অটোমেটিক্যালি পাইতেছে। আমাদের এই উপরে মানও আছে দিকও আছে, জাস্ট যদি মান দিয়ে ভাগ করি দিকটা কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যেতেছি, তাই না? তো এটাই আসলে এখানে করা হয় যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করার জন্য তার দিকটা পেয়ে যায়, আর পি ক্রস কিউ করলে তো আমরা তার লম্ব দিকেই যে ভেক্টরটা সেটাই পাই, তাই না? আলটিমেটলি আসলে পি ক্রস কিউ কে তার মান দ্বারা ভাগ করলে তার লম্ব দিকে যে একক ভেক্টর সেইটাই মূলত আমরা খুঁজে পাই। আচ্ছা, এখন দেখেন এখানে আরো একটা সূত্র আছে যে পি ক্রস কিউ কিন্তু ইজ ইকুয়াল টু কিন্তু লেখা যায় আমাদের, এই যে পি ক্রস কিউ কিন্তু ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের পি কিউ সাইন আলফাও লেখা যায়।
পি ক্রস কিউ ইকুয়াল টু এর মান কি পি কিউ সাইন আলফা, তাই না? এর জাস্ট মানটা যদি নিই, দিকটা যদি না নিই, এখানে যে ইটা ছিল ইটাটা কিন্তু এখানে হবে না, কারণ কি এখানে জাস্ট মান চাইছে। ওকে, তো ইটাটা যদি না নিই, জাস্ট মানটা যদি নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি ইটা ইজ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি ক্রস কিউ। এইভাবেও কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন এই থেকে অনেক বেশি যেটা প্রশ্ন আসে, বিশেষ করে অনেক খুব প্রশ্ন আসে, এটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এই পার্টটা অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে শর্ত হচ্ছে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। আর দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0 হয়, আমরা জানি। এখন ধরেন দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরের ক্ষেত্রে অনেক সময় বলে দেয় যে সাপোজ মাঝখানে একটা রাশি না দিয়ে বলে যে সি এর মানটা বের করো, বাকি সবগুলোর মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না, তখন আমরা নির্ণয় করি। এখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাইয়া, যদি দুটো ভেক্টর এরকম হয়, এদের যে সহগগুলা আছে সহগগুলার অনুপাত সমান। সহগগুলার যে কেপের সহগগুলার অনুপাত, কে কেপের সহগগুলার অনুপাত এবং আই কেপের সহগগুলার অনুপাত, সবগুলোর অনুপাত কি হবে? আমাদের সমান হবে। এটা হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? সহগগুলার অনুপাত সমান। ওকে, সেম জিনিসগুলার সহগগুলার অনুপাত কি হবে? সমান হবে। আচ্ছা, এবার দেখি, এবার ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যখন ডট গুণনের ক্ষেত্রে দেখছিলাম আই ডট আই ইজ কিন্তু কি হয়, আই ডট জে ইজ কি হয়, একইভাবে আই ক্রস কে, আই ডট জে, এগুলো তো আমাদের জানা উচিত, তাই না? তো দেখেন ভাইয়া, ক্রস গুণনের সূত্র কি জানি আমরা? ধরেন আমরা জানি কি পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কি পি কিউ সাইন আলফা। এখানে জাস্ট দিকটা একটু উজ্জ্বল রাখলাম, দিকটা এখানে প্রয়োজন নাই খুব একটা। দেখেন সাইন আলফা, তার মানে সাইন, এখন আই ক্রস আই, তার মানে এটা যদি আই ভেক্টর হয়, আই ভেক্টরের দিক যদি এটা হয়, হয় এটা হয়, যেহেতু মান এক, ঠিক আছে, শুধুমাত্র মান এক, মানে একটু বড় করে আমরা দেখাইলাম আর কি। এখন আই ক্রস আই এর জন্য আমরা কি লিখতে পারি? 1 × 1 সাইন, কিন্তু সেম দিকে সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কত জানি আমরা? 0। সাইন 0 ডিগ্রির মান কত? 0। তার মানে আমি বলতে চাইতেছি যে এই পুরোটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আই ক্রস আই যে কথা, জে ক্রস জে একই কথা, কে ক্রস কে একই কথা, যেহেতু তারা একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সবগুলার মান কি হবে? আমাদের 0 হবে। সবগুলার মান আমাদের 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আই ক্রস জে হলে কি হবে? কে? এইটার ক্ষেত্রে ভাই আমাদের একটু প্যাচ লাগে, এবং এইটার ক্ষেত্রে কিন্তু অত সহজ না ইয়ার ক্ষেত্রে। এটার জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি। প্রথমে আমরা আই লিখতে পারি, তারপর জে লিখতে পারি, তারপর কে লিখতে পারি, আই ক্যাপ কে ক্যাপ। ওকে, এখন আমরা একটা ট্রিক্স ফলো রাখতে পারি যে এই দিক থেকে এদিকে যাবে, দেন এদিকে যাবে, এদিকে। সাপোজ আমাকে জিজ্ঞেস করলো আই ক্রস জে ইজ ইকুয়াল টু কত হবে? উত্তর হবে কে কে, কারণ কি এই দুইটা বলছে সেম দিকে আছে, তাহলে হবে এর পরেরটা। আমি এভাবে কল্পনা করি, তোমাকে একটু বলি না। এখানে কি চাইছে? আই ডট জে। আমি চোখ বন্ধ করে দাগাবো এটা কে কে। কেন ভাইয়া, কেন দাগাইলাম? এটা দেখেই বুঝে যেতেছে যে প্রথমে আই, তারপর জে, পরেরটা কি হবে? কে হবে। এখন ধরো আই ক্রস জে, এটা কি বললাম আমরা? এটা বললাম হচ্ছে আমাদের কে কে। এটা না বলে আমাদেরকে বলছে কে ডট আই, তো কে ক্রস আই। তো কে প্লাস আই বললে আমরা কে ক্রস আই যেহেতু বলছে, আমরা তার পরেরটা নেব, যে আছে এখানে জে, তারপর একইভাবে আমাদেরকে যদি সাপোজ বললো যে ওয়েট, যে জে ডট কে, কি বলছে? জে ক্রস কে। তো সিরিয়ালি আসছে, এটার পর এটা বলছিলাম, তারপর এটা আসছে আই, এটা হবে কি আমাদের আই কে। কে ডট আই কে ছিল, কে ডট আই হলে এর পরেরটা কি আমাদের জে কে। মানে সেম দিকে থাকলে আমাদের সেম অ্যান্সারই হয়। ওকে, তো কে ডট আই হবে আমাদের জে, জে ডট কে হবে কি আমাদের আই। আচ্ছা, এখন আমাদের যদি উল্টা দেয়, উল্টা বলতে কি ভাইয়া, আমাদেরকে আই ডট আই ক্রস জে না দিয়ে বললো যে জে ক্রস আই। দেখো তো ভাইয়া, আমাদের প্রথমে দিচ্ছে যে আসার কথা ছিল এই দিকে, এদিকে না বলে আমাদের বলছে জে ক্রস আই, জে ক্রস আই। এখনো কে হবে, ঠিক আছে, বাট দিকটা চেঞ্জ হয়ে গেল না ভাইয়া? আমাদের যে দিকটা ছিল, এই দিকটা ছিল এই দিক বরাবর, বাট এটা দিকটা চেঞ্জ হয়ে গেছে। দিকটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা সেটা বসাই, আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে সেটা বসে নিব। দেখো ভাইয়া, মানে আই জে এর পর আই আসছে, যেহেতু বিপরীত দিকে, তাই কে বসবে অবশ্যই, বাট একটা মাইনাস চিহ্ন বসবে। একইভাবে আরেকটা প্র্যাকটিস করি, আই ক্রস কে। দেখো ভাইয়া, আই ক্রস কে আমরা যদি একটু মুছে নিই, আই জে কে, তিনটাই, এবং এদের দিক হচ্ছে এইভাবে,
দেন এভাবে, দেন এই নাও। আমাদের এখানে বলছে আই ক্রস কে, এই যে আই ক্রস কে। এবার কি হবে, উল্টা দিক দেখো ভাইয়া, উল্টা দিক হয়ে যাচ্ছে। উল্টা দিক হলে আগে একটা মাইনাস দিয়ে নিব, দেন যেটা আছে সেটা বসা। আমরা কিন্তু আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই এভাবে লিখছি। তারপর একইভাবে কে ক্রস জে, তো কে ক্রস জে এই দিক বরাবর গেছে, এই দিকে যেহেতু গেছে উল্টা গেছে, তার মানে আগে একটা মাইনাস দিয়ে নিব, দেন আই লিখবো। হোপফুলি বুঝতে পারছি। তো এখানে একটাই আমরা এইভাবে কল্পনা করে নিব, আই জে কে, দেন দিকগুলা এঁকে নিব। ওকে, সো দেন যেটা যদি আমরা সিরিয়ালে আসে, সিরিয়ালে আসে প্লাস চিহ্ন পরেরটা হবে, যদি বিপরীত দিকে আসে মাইনাস চিহ্ন পরেরটা হবে। ওকে, তো এখন তিনটি ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত কি? তিনটি ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত হচ্ছে, মানে একই সমতলে হলে এটা আয়তন সম, মানে তিনটা ভেক্টর আমাদের যদি একই সমতল হয়ে যায় কোনো কারণ, ওরা একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, তারপর মানে আরেকটা ভেক্টর ধরো এদিকে, এদের মানে আয়তন আলটিমেটলি কিন্তু যেহেতু সেম সমতলে হয়ে যাচ্ছে, এদের আয়তন আসলে শূন্যই হোক। এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ এবং সি ক্রস এ, সি ডট এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ তাদের যে আয়তন এগুলো সেম জিনিসই বোঝায়। ওকে, এদের আয়তন সবগুলোর আয়তন কি হবে, আলটিমেটলি আমাদের 0 হবে, এবং এদের যে নির্ণায়কের মান সেম হবে। সেম মানে কত, 0। যেহেতু এটা সমতলে আছে, এদেরকে আয়তন আছে। তুমি বলো না ভাই একটা জিনিসের আয়তন কখন আমরা নির্ণয় করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরা সেম তলে, এদেরকে উচ্চতা আছে, ওদের উচ্চতা নাই, উচ্চতা যেহেতু নাই আয়তন কোথা থেকে আসবে, আয়তন তো শূন্য, এবং এদের নির্ণায়কের মানও কত, সমান। ওকে, তো মানে মূলত এদের আয়তন নাই, এই জন্য এদের আয়তন কি, শূন্য। আচ্ছা, এবার দেখো অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই দুটি ভেক্টর দিয়ে বলা যায়, এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর। এদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সূত্রটা, এটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু উপরে ক্রস গুণফল নিচে ডট গুণফল। উপরে ক্রস গুণফলের মান, নিচে ডট গুণফলের মান, এটা কিন্তু আমাদের খুব আস। ঠিক আছে, তো বলবে যে দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান এত, ডট গুণফলের মান এত, ওদের মধ্যবর্তী কোণ কত, কিভাবে নির্ণয় করবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ক্রস গুণফল ডিভাইডেড বাই ডট গুণফল। ওকে, তো এছাড়া আমরা কিন্তু কজের আরেকটা সূত্র আছে, সেটা দিয়েই কিন্তু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। আমাদের যদি ডট গুণফলের মান দেয়া থাকে, তখন কিন্তু আমরা যে cos থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এই সূত্রটা কিন্তু যখন লাগবে তখন কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো ভাইয়া, বলতেছে যে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের ক্ষেত্রে বলছে যে এই ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষের সাথে কত, এই ভেক্টর এ হলে এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ কত, এইটার আমাদের এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ কত, ওয়াই অক্ষের সাথে সৃষ্ট কোণ কত, জেড অক্ষের সাথে। এটা খুবই সহজ। কিভাবে নির্ণয় করবো ভাই, দেখো ধরো আমাদের এক্স অক্ষের সাথে তার মানে থিটা এক্স, উপরে আমাদের এ এক্স এর মান, মানে উপরে এক্স অক্ষ বলছে না, এইটার মান ডিভাইডেড বাই এদের যে মানটা আছে এ এর মান, এটা বসাবি। যদি আমাদের ওয়াই এর কথা বলতো, তখন আমরা এ ওয়াই এর মান, দেখো ভাইয়া এ ওয়াই এর মান ডিভাইডেড বাই এ ভেক্টর। জেড এর কথা বললে থিটা জেড ইজ ইকুয়াল টু এ জেড এর মান, এটা দেখো এ জেড এর মান ডিভাইডেড বাই এদের যে মানটা আছে, পুরো ভেক্টরটার যে মানটা আছে সেটা আমরা বসাই দিই। তো এইভাবে আসলে আমরা মূলত উত্তর বের করতে পারি। আচ্ছা, হোপফুলি আর ভুল হবে না। আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা দেখি যে ভেক্টরের আপেক্ষিক বেগ নির্ণয়, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভেক্টরের আপেক্ষিক বেগ, বিশেষ করে কোন একটা গাড়ি বা ইয়ার ক্ষেত্রে কোন একটা লোকজন চলে যাচ্ছে, অমুকের সাপেক্ষে অমুকের, তার সাপেক্ষে তার আপেক্ষিক বেগ কত, এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ধরো বললো যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, তো যার সাপেক্ষে বলবে সে পরে, আর যার আপেক্ষিক বেগ বলবে সে আগে। অন্যভাবে বললে, যার আপেক্ষিক বেগ এর আপেক্ষিক বেগ জিজ্ঞেস করতেছে, এই এর আপেক্ষিক বেগ জিজ্ঞেস করলে ভি এ আগে হবে এবং ভিবি পরে হবে। ওকে, তো যার আপেক্ষিক বেগ সে অলওয়েজ আগে, এই জিনিসটা যদি মনে রাখতে পারো তোমার কোনো এখানে প্যারা নাই। যার আপেক্ষিক বেগ সে আগে, তার মানে ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ প্লাস মানে ভি এ মাইনাস ডিবি, এটাকে আমরা বের করতে পারি। এছাড়া আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, ধরো ভি এ বি এটার উপর স্কোয়ার ইন্টু ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর, দুই পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলেই কিন্তু তুমি দেখো এই সূত্রটা কিন্তু আমরা এখানে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা ডিভাইডেড বাই কে রুট ওভার, এই সূত্রটা দিতে হবে। এছাড়া আমাদের যে ভেক্টরের যে বিয়োগের নিয়ম, এখান থেকেও কিন্তু এটা দেখা যায়। তো তোমাদের এত কিছু জানার দরকার নাই, তোমরা জাস্ট এই দুইটা সূত্র একটু জেনে রাখবা বা মুখস্থ করবা। এটা মুখস্থ করারও কিছু নাই, আমি তো বুঝিয়ে দিলাম যে যার আপেক্ষিক বেগ সে আগে হবে, তার থেকে আমরা যার সাপেক্ষে বের করতে বলবে তাকে আমরা বিয়োগ, বাকিটা তো আমরা কোশ্চেন যখন সলভ করবো তখন আমরা দেখবে। আচ্ছা, বৃষ্টি ও ছাতার ম্যাথ, বৃষ্টি ও ছাতার ম্যাথ আমাদের এই চক্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে এটা মিস করা যাবে না এবং এটা খুব সহজ ভাইয়া, খুব সহজে মনে রাখতে পরীক্ষা যেগুলো আসে ওগুলো খুবই সহজ। কারণ বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে আমরা থিটাটা যখন উলম্বের সাথে বের করি, ধরো একজন ব্যক্তি ভিম্যান এই দিক বরাবর যাচ্ছে, ভিম্যান ওকে, এবং রেইন পড়তেছে এদিক দিয়ে আমাদের ভিআর রেইন পড়তেছে, এবং আমাদের থিটাটা যখন উলম্বের সাথে আছে, থিটাটা যখন আমরা উলম্বের সাথে কল্পনা করতেছি তখন আমাদের মধ্যবর্তী কোণটাই আমাদের বেশি নির্ণয় করতে বলে। এই সূত্র থেকে যা কিছু সবকিছু এখান থেকে আসে। তো উলম্বের সাথে যখন কোণ বলবে তখন ট্যান থিটা, এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তো ভি ম্যান উপরে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসে। বেশিরভাগ কিন্তু উপরে থাকলে আমাদের ম্যানটা উপরে দিবা এবং বৃষ্টির বেগটা নিচে লিখবা, এটাই। ম্যানের বেগটা উপরে দিবা, বৃষ্টির বেগটা নিচে দিবা। মনোযোগ দিয়ে খেয়াল করো, ম্যানের বেগটা উপরে দিবা, বৃষ্টির বেগটা নিচে দিবা। কখন? যখন উলম্বের সাথে আমাদের কোণ বলতো। আচ্ছা, যখন আনুভূমিকের সাথে কোণ বলবে জাস্ট উল্টে যাবে। দেখো ভাইয়া, একটা যদি ধরো এখানে একটা ব্যক্তি এভাবে যাচ্ছে, বিআর এভাবে পড়তেছে, বাট কোণটা জাস্ট উল্টে গেছে, থিটাটা জাস্ট আনুভূমিকের সাথে এখানে কল্পনা করাইছে। আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকে তাহলে জাস্ট বৃষ্টির বেগটা উপরে বসবে, লোকের বেগটা নিচে বসবে। এটা একটু ফর্ম আস। আমরা একটা ম্যাথ করি বৃষ্টি ও ছাতা থেকে, ম্যাথটা করলে আমাদের জন্য ইজি হবে। বলতেছে এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। একজন ব্যক্তি একটা 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। সো সে দৌড়াচ্ছে কত বেগের? 3 মিটার পার সেকেন্ড বেগ। 3 মিটার পার সেকেন্ড বেগ। ব্যক্তিটা কোন বরাবর দৌড়াচ্ছে? ধরো ব্যক্তিটা এই দিক বরাবর দৌড়াচ্ছে এবং বলতেছে বৃষ্টি লম্বালম্বি ভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে বসে। বৃষ্টি লম্বা এবং বৃষ্টি থেকে বাঁচতে হলে ব্যক্তিকে কত করে? ধরো বৃষ্টি এই যে লম্বালম্বি ভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, বৃষ্টিটাও কি 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। তো এখন ওই ব্যক্তিকে নিম্নের কত কোণে ছাতা? এখন ব্যক্তিটা ছাতা ধরবে না, ব্যক্তিরা ছাতা ধরবে। তো ব্যক্তিরা যেহেতু ছাতা ধরবে এবং লম্বালম্বি যেহেতু পড়ছে, তার মানে আমরা এই কোণটা নিব এবং তখন আমরা ট্যান থিটা, যখন সূত্র লিখবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু উপরে কি লোকের বেগ ডিভাইডেড বাই নিচে কি বৃষ্টির বেগ। লোকের বেগ বা ব্যক্তির বেগ কত দেওয়া আছে? 3। বৃষ্টির বেগ কত? 3। 3/3 বাদ দিলে 1। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3 আর ট্যান কত? সরি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। ট্যান কত ডিগ্রির মান? 1। ট্যান 45 ডিগ্রির মান 1। এছাড়া হচ্ছে কি আমাদের এখানে 45 ডিগ্রি। মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে এত কিছু লাগেই না। এই যে এত কিছু আমি বলতেছি এগুলো মানে জাস্ট কোনো জিনিসই লাগে না। কেন লাগে না? তুমি দেখো ভাই, এখানে 3 মিটার দুইটার মানই সেম দেওয়া আছে। এটাও 3 মিটার, এটাও 3 মিটার পার সেকেন্ড। এখন তুমি উপরে বৃষ্টির বেগ বুঝাও, মানে উপরে লোকের বেগ লিখো আর নিচে বৃষ্টির বেগ লিখো, মানে কোনো পার্থক্য নাই। দুইটাই 3 মিটার পার সেকেন্ড। 3 কাটাকাটি হয়ে আলটিমেটলি 1 হবে, এটা তুমি মনে মনেই করে ফেলতে পারো। আর 45 ডিগ্রির মান 1, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 45 ডিগ্রি। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য করা আর কি, যে পরীক্ষা আসলে সহজগুলাই আসে, তোমাদের যে জাস্ট একটু কনসেপ্টটা মনে রাখতে হবে, পরীক্ষা ভালোভাবে অ্যান্সারটা করতে হবে। তারপর নেক্সট, এবার আমরা নদী নৌকা সম্পর্কে ম্যাথ করবো বা ম্যাথের বেসিকটা আমরা ক্লিয়ার করবো। নদী নৌকার ম্যাথে আমরা অনেকেই ভয় পাই, ঠিক আছে? তা আমরা তাই করবো অনেক বেশি সহজে এই নদী নৌকার কনসেপ্টটা ক্লিয়ার করতে। আশা করি আজকে যদি তুমি নদী নৌকার কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করে নাও, সেকেন্ড টাইম তোমার আর এই কনসেপ্ট নিয়ে আর দ্বিতীয়বার কোনো ভাবতে হবে না। আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবা, সবগুলা কনসেপ্ট একেবারে পানি পানি হয়ে যায়। আচ্ছা, তো নদী নৌকা সংক্রান্তের ক্ষেত্রে দেখো ভাইয়া, এখানে একটা নৌকা আছে, বোঝা যাচ্ছে এখানে একটা নৌকা। এই নৌকাটা একটা একটা বেগ নিয়ে, এটা হচ্ছে স্রোতের বেগ, ঢিয়ার একটা বেগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৌকার। এখানে হচ্ছে স্রোতের বেগ, ডি হচ্ছে নৌকার বেগ। ওকে, বুঝলাম। এটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষায় যা আস, তো এখানে নদীর প্রস্থ হচ্ছে ডি, এটা আমরা জানি। নদীর প্রস্থ বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে। পরীক্ষা যেগুলো আসে এটা হচ্ছে পার হতে প্রয়োজনীয় সময় কত, লব্ধি বেগ কত এবং অতিক্রান্ত দূরত্ব কত। পার হতে প্রয়োজনীয় সময়, লব্ধি বেগ এবং পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই তিনটা জিনিস আমরা খুব সহজে বের করতে পারি। তোমরা এই জিনিসটা মুখস্থ করে ফেলবা যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে সূত্র, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এটা যে সময়টা পরীক্ষায় আসলে মানে বের করার খুব একটা সময় থাকে না, এই জন্য। তাও আমি এখানে বের করে দেখাচ্ছি এটা আসলে কিভাবে আসলো। আমরা সাধারণ সূত্র কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। খেয়াল করো, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে এস মানে কি? দূরত্ব। এখানে নদীর প্রস্থটা কি? এস এর জায়গায় আমরা বসাবো ডি। ভি এর জন্য ভি মানে কি? বেগ। আচ্ছা, ভি কোন বরাবর বেগ? এই যে দূরত্ব বরাবর, এই এস বরাবর যে বেগটা আছে এটাই কিন্তু, এস বরাবর যে বেগটা আছে এটা কিন্তু ভি। এখন এই যে দূরত্বটা অতিক্রম করতে, বুঝছো, এই দূরত্বটা অতিক্রম করতে ভি এর কোন বেগটা কাজে লাগছে? তার আগে বলিনি, আমাদের কিন্তু এখানে ভি এর দুইটা উপাংশ আছে। একটা হচ্ছে ভি কজ আলফা,
আরেকটা হচ্ছে ভি সাইন আলফা। এই দুইটা উপাংশ, একটা হচ্ছে লম্বিক উপাংশ, এটা হচ্ছে ভি সাইন আলফা, আর হচ্ছে আনুভূমিকের সাথে যেহেতু কোণ উৎপন্ন করে সাধারণত এরা, এই জন্য কসটা আনুভূমিকের সাথে লিখছে। এখন দেখ লম্বিক বরাবর যে উপাংশটা আছে অর্থাৎ ডি সাইন আলফা, এইটা কিন্তু এস বরাবর বা ডি বরাবর, এটা কিন্তু কি আমাদের ডি বরাবর, এই দুটো কিন্তু সেম দিকে, ঠিক আছে। আর এই যে ভি কজ আলফা, এটা কিন্তু স্রোতের সাথে মোকাবেলা করে, স্রোতটার সাথে মোকাবেলা করে ভি কজ আলফা, আর নৌকাটাকে পারাপার হতে সহায়তা করে ভি সাইন আলফা। যেহেতু ডি বরাবর বা এস বরাবর শুধুমাত্র ভি সাইন আলফা কাজ করে, মনোযোগ দিয়ে খেয়াল করো, যেহেতু ডি বরাবর শুধুমাত্র ভি সাইন আলফা কাজ করে, ভি কজ আলফার লম্বালম্বি বরাবর অর্থাৎ ডি বরাবর কোনো কাজ নাই, সেহেতু আমাদের যখন আমরা এখানে সূত্রটা ইউজ করব, ডি ইজ ইকুয়াল টু যে ভি এর জায়গায় আমরা ভি সাইন আলফা ইউজ করব, কজ আলফা ইউজ করব না। এখানে আমাদের একটা প্রশ্ন হয়, ভাইয়া ভিটাকে না হয় ইউজ করলেন, আমাদের ইউটাকে ইউজ করলেন না। তুমি একটু খেয়াল করে দেখো, ইউ এর কিন্তু এই বরাবর কোনো উপাংশ নাই, ইউ এর এই বরাবর অর্থাৎ লম্বালম্বি বরাবর কিন্তু কোনো উপাংশ এক্সিস্ট করে না। কেন করে না ভাইয়া? আপনি যদি খেয়াল করেন, ইউর এই দিক বরাবর যদি আমরা উপাংশ নিতেও চাই, এটা হবে কত? ইউ কজ 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির মান কত? 1। তার মানে সবগুলো উপাংশ এই বরাবরই কাজ করতেছে। যদি উপরের দিকে নিতে চাই তাহলে হবে কি, মধ্যবর্তী কোণ যদি মানে 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে কি হবে? ইউ সাইন 90 ডিগ্রি, তাই না? দাঁড়ান, উল্টা হচ্ছে, ও সরি, ইউর তো এই বরাবর কোনো উপাংশই নাই। ইউ কি মানে ওই বরাবর কোনো উপাংশ কাজ করে? এটা মানে 0 ডিগ্রি হয়েই যাইতেছে, তাই না? তো ওই বরাবর কোনো আসলে উপাংশ কাজ ইউর করতেছেই না। যেহেতু কোনো উপাংশ কাজ করতেছে না, তাই আমরা ওই পাশে আমরা কল্পনা করি না। আচ্ছা, এবার দেখো ডি ভি সাইন আলফা। সাইন আলফাটা কেন করলাম ভাই? আবারও বলতেছি, কারণ ভি সাইন আলফাই শুধুমাত্র এখানে আমাদের কাজ করতেছে। আচ্ছা, এবার দেখি, আরো বললাম এস ইজ ইকুয়াল টু ভি, এখানে ভি কি লিখবো? ভি সাইন আলফা। আর সাথে লিখে তো ঠিক এইটাতেই কিন্তু আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন। এই সূত্রটাই মূলত আমরা এখানে ডি বাই ভি সাইন আলফা। আসলে পরীক্ষা আসলে এত কিছু ভাবার টাইম নাই, আমরা টি ইকুয়াল টু ভি সাইন আলফা অলওয়েজ মুখস্থ রাখবো। সাইন আলফার মান মাঝে মাঝে 1 হতে পারে, এটার মান 1 হলে মাঝে মাঝে সূত্রটা ডি বাই ভি হয়ে যায়, এটা অন্য বিষয়। তুমি যখন কোনটা বসাইও 1 বের করতে পারো। নর্মালি সূত্র মনে রাখবা যে ভি সাইন আলফা ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে সাধারণ সূত্রটা আমরা পড়তেছি। তারপর আমরা এক্সট্রা জিনিসগুলো দেখবো। আচ্ছা, তারপর লোভ দিবে, আস্তে আস্তে বুঝলো যাতে তোমরা আর পড়া না লাগে। লোভ দিবে, এখানে তুমি দেখো ভাইয়া ভেক্টর আছে, একটা হচ্ছে ইউ ভেক্টর, আর হচ্ছে কি আমাদের ভি ভেক্টর। দুইটা ভেক্টরের এখানে লোভ দিবে আমরা কিভাবে নির্ণয় করি? নর্মাল যে সূত্রটা আছে আমরা সেটাই লিখবো। লোভ দুইটা ভেক্টর লোভ দিবে কিভাবে নির্ণয় করি? আমরা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা যে সূত্র, সেইটাই জাস্ট আমরা এখানে লব্ধি বেগের ক্ষেত্রে নির্ণয় করব। মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। মধ্যবর্তী কোণ অন্য কিছু হলে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? দেখো ভাইয়া, এই যেখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি আমাদের এক্স। এইটা হচ্ছে কি আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আসলে ভাইয়া কত হবে? এখন দেখেন ভাইয়া, পার বরাবর আমাদের কি কাজ করছে? আমরা একইভাবে আলাদা সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু ভি, আগের সূত্র। এখানে এস এর জায়গায় আমরা কি লিখবো? এক্স। ভি এর কথা যদি আমরা কল্পনা করি, এখানে পার বরাবর অতিক্রান্ত করতে ভি এর যেইটা কাজে লাগছে, পার বরাবর এই দূরত্বটা হচ্ছে ভি কজ আলফা, একটা হচ্ছে কি আমাদের ভি কজ আলফা, আরেকটা হচ্ছে ইউ সাইন 0 ডিগ্রি। ইউ সাইন 0 ডিগ্রি মানে কত? মান কত? 1। সাইন 0 ডিগ্রি মান কত? উল্টো বলতেছি, কজ 0 ডিগ্রি। এটা কত? প্লাস কজ 0 ডিগ্রি ইন্টু ভি। এটাকে আমরা এখানেও লিখতে পারি। দেখো ভাইয়া, ভি কজ আলফা কাজ করতেছে, মানে পার বরাবর কিন্তু ভি কজ আলফা কাজ করতেছে, প্লাস কজ 0 ডিগ্রি কাজ করতেছে ইন্টু এইটাকে দেখাতে লেখা যায় কিনা, ইউ কজ 0 ডিগ্রি। ইউ কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মানে 1, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ঠিক। এটা হচ্ছে সূত্র মূলত। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা দুটা কেস দেখবো। ওকে, একটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়ে যদি নদী আমরা পার হতে চাই তাহলে কি হবে, আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে যদি আমরা নদী পার হতে চাই তাহলে আমাদের কি হবে। প্রথমে আমরা ন্যূনতম সময়ে পার হতে চাইলে কি হবে? ন্যূনতম সময় মানে কি? ন্যূনতম সময় মানে আমরা খুবই দ্রুত পার হতে চাইতেছি, তাই না? মানে দূরত্ব যাই হোক, সময়টা আমাদের ন্যূনতম সময় লাগবে। মনে রাখবো, ন্যূনতম সময়ে যখন বলবে তখন অলওয়েজ মধ্যবর্তী কোণ আলফা এর মান 90 ডিগ্রি। ন্যূনতম সময় বললে আলফা এর মান অলওয়েজ কি 90 ডিগ্রি। আলফা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে পার হতে প্রয়োজনীয় সময় হবে টি বাই ডি, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি।
এটাকে আর কিভাবে বললেন ভাইয়া বুঝলাম না। আমরা একটু আগে সূত্রটা কি দেখে আসছি, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখানে মধ্যবর্তী কোণ কত আলফা, আলফা ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম, এখানে বললাম কি 90 ডিগ্রি হবে, তো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান 1। এই যে বলে আসলাম সাইন 90 মান যদি 1 হয়ে যায় আমাদের টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা ডি বাই ভি। ওকে, এবার হচ্ছে আমাদের লব্ধি বেগ। মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমাদের যদি একটা ভেক্টর হয় ইউ আর একটা ভেক্টর যদি হয় আমাদের ভি, তখন আমাদের লব্ধি কত হবে, লব্ধি ডব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের সূত্র। তারপর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন আপনি দেখেন ভাইয়া পার বরাবর অতিক্রম করতে এখানে কি ভি কোনো কাজ পড়ছে? এই যে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত হবে কি আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা অতিক্রম করতে কি আমাদের এই যেখানে ভি মাস্টার কি কোনো কাজ করছে? উত্তর হচ্ছে না। ভি যেহেতু উপরের দিকে কাজ করছে, যেহেতু লম্ব বরাবর, এটার কোনো কাজ নেই। আপনি যদি আপনি কোণ নেন যদি কি নিবেন ভি কজ 90 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে আসলে হয় না আসলে, মানে এটার কোনো কোণই নাই, আলটিমেটলি এখানে কেন কোণই নেই। তো ভি যেহেতু এই বরাবর কোনো কাজ করে না, শুধুমাত্র ইউ কাজ করতেছে, শুধুমাত্র এই বরাবর মূলত যেহেতু ইউ কাজ করতেছে, তার মানে এটা হবে এক্স ইজ ইকুয়াল টু ইউটি। এক্স ইজ ইকুয়াল টু ইউটি হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, যেখানে ভি এর কোনো কাজ নাই। হোপফুলি আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ন্যূনতম সময়ে যখন আমরা বের করবো তখন। এখন যদি আমরা ন্যূনতম দূরত্ব বের করতে চাই, হ্যাঁ, ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে একটা স্পেশাল সূত্র আমরা সবাই শিখে আছি, কিন্তু এইচএসসি তেও প্রচুর আসতো, যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটা কিন্তু ন্যূনতম দূরত্বের জন্য আমাদের প্রচুর আসতো। এই সূত্রটা ডেরিভেশন করেও বের করা যায়, বাট তোমরা এটা মুখস্থ রাখবা, এটা আমাদের ডেরিভেশনটা আসলে খুব একটা আমাদের লাগে না। ওকে, এখন দেখো ভাইয়া পার হতে আমাদের যে প্রয়োজনীয় যে সময়, পার হতে প্রয়োজনীয় সময় কি এখানে টি বাই টি ইজ ইকুয়াল টু ডি বাই ডাব্লিউ। এতক্ষণ তো ভি দেখে আসলে, ওখানে ডাব্লিউ আসছে কিভাবে? দেখি ভাইয়া কেন আসছে। আমরা যে সূত্রটা জানি এটা কি আমরা জানি, এস ইজ ইকুয়াল টু কি আমরা ভিটি, এস এর বদলে আমরা কি লিখবো ডি, ভি এর বদলে ভাইয়া ডি মানে কি এই যে ডিটা, এটা যদি হয় আমাদের ডি, এই ডিটা অতিক্রম করতে যেই বেগটা কাজ করে, এখানে তুমি যদি খেয়াল করো এখানে যে বেগটা কাজ করতে লব্ধি বেগটা কাজ করতে, এই পথটা অতিক্রম করতে আমাদের কোন বেগটা কাজ করতেছে, ইউ ভি কোনোটাই না ভাইয়া, আমাদের যে ইউ এবং ভি এর যে লব্ধি বেগ আছে এইটা কিন্তু আমাদের এই দূরত্বটা অতিক্রম করতে কাজ করতেছে। এই জন্যই পার মানে পার হতে যে প্রয়োজনীয় সময়টা এটা আমরা কি কোন বরাবর নিব, এর যেদিকে বা ডি যেদিকে সেই বরাবর নিব। এই জন্য আমাদের যে ডাব্লিউটা যেহেতু লব্ধি বরাবর, এখানে যে লব্ধি বরাবরই যেহেতু ডি, ভিও যেদিকে ডাব্লিউ সেদিকে। দেখো ভাইয়া ভি এর ব্যাগ আর ইউ এর ব্যাগ কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে কিন্তু আবার উপাংশ নিতে হতে, এখানে আমরা উপাংশ নেওয়ার দরকার নাই, আমরা দেখি সোজাটি লব্ধিটাই আমাদের ডি এর দিক, এই জন্য আমরা এখানে ভি এর জায়গায় বসাবো ডাব্লিউ ইনটু টি। আচ্ছা, এখানে লব্ধি বেগ ইজ ইকুয়াল টু কত হবে? দেখো ভাইয়া এখানে লব্ধি বেগ, লব্ধির যে সূত্র ওমেগা ইজ মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2v কজ আলফা উপরে রুট ওভার। এটা থেকে আমরা কিন্তু এই লিঙ্কটা লিখতেই পারি। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে কজ আলফা আছে, এই কজ আলফার বদলে আমরা কি মাইনাস ইউ বাই ভি লিখতে পারি কিনা? এই সূত্রটা থেকে লিখছি ভাই, তুমি যদি খেয়াল করো এই সূত্রটা থেকে কিন্তু খুব সহজ। আমরা যদি এই কজ আলফার বদলে মানে কজটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কজ আলফা থাকে, কজ আলফা ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস ইউ বাই ভি। এখানেও কিন্তু আমরা এই কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি বসাইছি আর কি। তো কজ আলফা ইজ ইকুয়াল টু যদি মাইনাস ইউ বাই ভি হয় তখন আমরা এই ভি আর এই ভি কেটে দিতে পারি। এই ভি আর এই ভি কেটে দিলে আমাদের হয় ইউ স্কয়ার মাইনাস 2u স্কয়ার প্লাস ভি স্কয়ার। তো একটা ইউ স্কয়ার যদি আমরা দুইটা ইউ স্কয়ার থেকে বাদ দিই তাহলে থাকে মাইনাসের ইউ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ওকে, এখানে আমাদের সূত্রটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই সূত্রটাই মনে রাখলে আমাদের হয়ে যায়। আমরা জাস্ট ডেরিভেশনটা দেখাই দিলাম যাতে করে তোমরা ভুলে না যাও। তারপর পার বরাবর অতিক্রান্ত দূরে, পার বরাবর অতিক্রান্ত আমরা যেহেতু ন্যূনতম দূরত্বে পার হইতেছি, তার মানে এইটার যে ডি আছে, এটা যে ডি বরাবর আছে যে দূরত্বটা, এই দূরত্বটাই আমরা পার হইতেছি। এখন এই প্রান্ত হতে যদি আমরা এই প্রান্তে যাই, এখানে এক্স এর মান কত হবে? কমন সেন্স কি বল? এই প্রান্ত হতে এই প্রান্তে গেলাম, এক্স এর মান কত হবে? উত্তর হচ্ছে এক্স এর মান 0, এক্স এর মান এখানে 0। তো এই জন্যই আমরা বলছি এখানে যদি পার বরাবর অতিক্রান্ত দূরত্বই নাই, তোমাকে অনেক সময় পরীক্ষায় ন্যূনতম দূরত্বে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব দিয়ে প্রবলেমে ফেলতে পারে। কিন্তু ভাইয়া যেহেতু ন্যূনতম দূরত্বে বলছো, দূরত্ব তো ন্যূনতম দূরত্ব, এখানে তো আমরা পার বরাবর এই বরাবর কোনো অতিক্রান্ত আমরা দূরত্বই নাই, এবার কোনো অতিক্রান্ত দূরত্ব আছে? তো হচ্ছে না, তাহলে এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে?
আমাদের x ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এবার আমরা সূত্রগুলো যদি একটু কনসাইজ করে একসাথে দেখি যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মুখস্থ, বাট ন্যূনতম দূরত্বে আমাদেরকে এটা বের করতে হবে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এন্ড পরীক্ষায় যদি আমাদের এই যে এটা সূত্রটা মনে না থাকে, ন্যূনতম দূরত্ব বললে -1/2 আমরা বসাই দিব উত্তর। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে -1/2ই হয়, বাট আমরা করে দেখবো সবসময় কিন্তু -1/2 হবে, ব্যাপারটা এরকম না। বাট যদি আমরা ম্যাথ ভুলে যাই বা ম্যাথ করতে ব্যাহত হই তাহলে কিন্তু আমরা -1/2 বসাই দিব। আচ্ছা, তারপর ন্যূনতম সময় হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে √u² প্লাস v², যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে u² মাইনাস v²। মাত্র দেখে আসলাম এটার ক্ষেত্রে t ইজ ইকুয়াল টু d বাই v sin আলফা ছিল, যেহেতু sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, এই জন্য t ইজ ইকুয়াল টু d বাই v। এটা কত, x ইজ ইকুয়াল টু ut, আর এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো মানে কি হয় না, পার বরাবর অতিক্রান্ত দূরত্বই নাই। আর t ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি t d বাই w, আর w এর মানটাকে আমরা লিখতে পারি √v² মাইনাস v²। ওকে, তো এখানে মূলত সম্ভবত একটু ভুল হয়েছে, এখানে হবে কি v² মাইনাস u², এখানে হবে হচ্ছে আমাদের v² মাইনাসের u², v² মাইনাসের u²। ওকে, তো এবার আমরা দেখব ভেক্টর ক্যালকুলাস। আমরা এতক্ষণ নদী নৌকার ম্যাথগুলা দেখলাম, নদী নৌকা সংক্রান্ত জিনিসগুলা দেখলাম, তারপর বৃষ্টি ছাতা সবকিছু দেখলাম, বা এখন আমরা ভেক্টর ক্যালকুলাসে যাব। ভেক্টর ক্যালকুলাস তোমরা অনেকেই ভয় পাও, এন্ড আমি আশা করবো তুমি যদি জাস্ট আগামী কয়েকটা মিনিট যদি মনোযোগ দিতে পারো, তোমার ভেক্টর ক্যালকুলাসে সেকেন্ড টাইম আর ভাবতে হবে না, এন্ড কোনো সমস্যা থাকবে না। ভেক্টর ক্যালকুলাস থেকে যত ধরনের প্রশ্ন আসে সব ধরনের প্রশ্ন পারবা, শুধুমাত্র এই আগামী কয়েকটা মিনিট যদি তুমি মনোযোগ দিতে পারো। ওকে, আমি একেবারে বেসিক থেকে যা কিছু আছে সবকিছু দেখাবো কিন্তু, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের জন্য আমরা নর্মালি কি করি, ভেক্টর মানে কি, মানে ভেক্টরের ক্ষেত্রে মানে কি বুঝাই, ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েটের সাধারণ সূত্র কি ভাইয়া, d ইজ ইকুয়াল d বাই dx ইনটু x টু দি পাওয়ার n। এর সূত্র কি হয় আমাদের, nx টু দি পাওয়ার n মাইনাস এর 1। এটা হচ্ছে আমাদের সূত্র, সাধারণ সূত্র। এখন আমরা যদি এইটাকে আরেকটা নাম দিয়ে আমি এটা লেবলা অপারেটরের সাহায্যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, d বাই dx এর জায়গায় আমি লেবলা অপারেটর দেই, তখন সেটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এগুলো সেম, কিছু কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আছে, বাট মোটামুটি তোমাদের যেগুলো লাগে এগুলো হয়ে যায়। তো এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই সেম সূত্র ইউজ করে কিন্তু আমরা এখানে x টু দি পাওয়ার 5 কে আমরা লিখতেই পারি, 5টা আগে চলে আসছে, আর এইটার মান 1 কমে যাবে, এটার মান কি হয়ে গেছে, 1 কমে গেছে। তো এইভাবে আসলে আমরা যেটা আমরা করে আসছি নর্মাল সূত্র, x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা একটা নতুন একটা অপারেটরের কথা বললাম একটু আগে, এটা হচ্ছে কি আমাদের নেবলা অপারেটর। নেবলা অপারেটর কি ভাইয়া, এই যে এখানে একটা জিনিস ভাইয়া দেখতে পাইতেছেন আপনারা, এইটা কিন্তু আমাদের একটা কি নেবলা অপারেটর। এই নেবলা অপারেটরটা কি করে, এই যে দেখেন ভাই, এই যে নেবলা অপারেটর এর চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে নেবলা অপারেটরের চিহ্ন। এটা হচ্ছে কি ডেল ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ওয়াই, এখানে হবে ডেল জেড, ওকে, এখানে হবে ডেল জেড ইন্টু কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর। অত কিছু চিন্তা করার নাই, আমরা এখন দেখবো, মানে একেবারে সবকিছুই দেখবো একটু আস্তে আস্তে। ভেক্টর ক্যালকুলাসে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল তিনটা আসলে কি করে মনে রাখবো ভাইয়া। এই যে গ্রেডিয়েন্ট সাহেব আছে, এই গ্রেডিয়েন্ট সাহেব কি করেন, আমাদের যে স্কেলার ক্ষেত্র আছে, স্কেলার ক্ষেত্রকে আমাদের ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। এই যে ডাইভারজেন্স সাহেব আছে, এই ডাইভারজেন্স সাহেব ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, এবং কার্ল আমাদের ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করে। কিভাবে রূপান্তর করে, এই গ্রেডিয়েন্ট সাহেব কি করেন, একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে রূপান্তর করার জন্য আমাদের সাধারণ গুণ করে। এটার যে পদ্ধতিটা সেটা হচ্ছে সাধারণ গুণ পদ্ধতি। নর্মাল নিয়মে তিনি জাস্ট গুণ করেন। কি গুণ করেন সামনে আমরা দেখতেছি। ডাইভারজেন্স কি করেন, দিতে ডাইভারজেন্স দিতে ডট গুণ, দিতে ডাইভারজেন্স দিতে ডট গুণ করে। তিনি আসলে কি করেন, আমাদের ডট গুণ করে। কার্ল সিতে ক্রস, তার মানে তিনি আমাদের কি করেন, ক্রস গুণ করেন। এই তিনজন এই তিনটা কাজ করেন। ওকে, তো এবার আমরা দেখব, একটু আগে বলে আসলাম আমাদের গ্রেডিয়েন্টের কাজ হলো কি, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করা। ডাইভারজেন্সের কাজ ভেক্টরকে স্কেলারে রূপান্তর, কিন্তু এমসিকিউতে আসে প্রচুর, এই জন্য দেখানো। কার কি করেন, ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করেন। এখন এদের রূপান্তর করার পদ্ধতি কি, এটা হচ্ছে সাধারণ গুণ হচ্ছে গ্রেডিয়েন্টের, গ্রেডিয়েন্ট নর্মাল মানুষ তিনি সাধারণ গুণ করবেন, বা ডাইভারজেন্স তিনি ডট গুণ করবেন,
এবং কার্ল কি করবেন, ক্রস গুণ করবেন। আশা করি বুঝতে পারছি, মানে আর কোনো সমস্যা হবে না। এবার কিভাবে করে, ধরেন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, মানে এটা ফাই একটা ইয়ার দেওয়া আছে এক্স ওয়াই জেড। এই রাশিটার গ্রেডিয়েন্ট কি হবে, এই রাশিটার গ্রেডিয়েন্ট আমরা নেবলা অপারেটরের সাথে আমরা এই ফাইটাকে গুণ করব। নেবলা অপারেটরের সাথে যখন ফাইটাকে গুণ করবো, আমরা আগেই বলছি এটা হচ্ছে কি আমাদের সাধারণ গুণ। সাধারণ গুণের ক্ষেত্রে আমরা কি করি, এক্স ওয়াই জেড প্রত্যেকটা রাশির সাথে প্রত্যেকটা রাশি গুণ করি। মানে গুণ কিভাবে করি, আমরা প্রত্যেকটা রাশির সাথে প্রত্যেকটা রাশি গুণ করি। তার মানে আমাদের যে ফাই আছে, এই ফাইকে আমরা আই ক্যাপের যে সহগ এইটার সাথে বা এই পুরাটা আই ক্যাপের সাথে গুণ করবো, একই সাথে ফাই যে পুরাটার সাথে গুণ করবো, একইভাবে ফাই কে পুরাটার সাথে গুণ করবো। এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে মোটামুটি এই রাশিটা কিন্তু আমরা পাই। ওকে, তো এই রাশিটা আমরা পেলাম, এটা কিভাবে, আমরা সাধারণ একটা গুণ করলাম। ওকে, তো এইভাবে মূলত আমাদের গ্রেডিয়েন্টটা বের করতে হয়। জাস্ট নেবলা অপারেটরের সাথে যে রাশিটা দিবে, ধরেন আপনাকে একটা রাশি দিল পি এক্স ওয়াই জেড, এই একটা রাশির গ্রেডিয়েন্ট, এইটা গ্রেডিয়েন্ট কি করবেন, আপনি জাস্ট নেবলা অপারেটরের সাথে এই রাশিটাকে গুণ করে দিবেন, সাধারণভাবে গুণ করে, দেন আপনি সেই অনুযায়ী ম্যাথ করে ফেলবেন। ওকে, ম্যাথ আমরা সামনে দেখাবো যে কিভাবে করতে হবে। তো এইটা হচ্ছে মেইন নিয়ম আর কি। এবার ডাইভারজেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিভাবে করে, ডাইভারজেন্স একটা ভেক্টর ক্ষেত্র, ধরেন একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, ডাইভারজেন্সের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর ক্ষেত্র লাগবে, ভেক্টর ক্ষেত্র বাদে ডাইভারজেন্স আমরা নির্ণয় করতে পারবো না। ধরেন একটা ভেক্টর ক্ষেত্র হচ্ছে কি দেওয়া আছে, এখানে এই একটা ভেক্টর ক্ষেত্র আমাদের দেওয়া আছে, এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হবে নেবলা অপারেটরের সাথে আমরা যে ডট গুণ বলছি, আমরা যদি ডট গুণ করি তাহলে আমরা সেটা ডাইভারজেন্স খুঁজে পাবো। ডট গুণ আমরা কিভাবে করি, এক্স এর মানে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগের গুণ, জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগের গুণ, কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ। মূলত আমরা এখানে সেম জিনিসটাই করছি। এখানে দেখেন আই ক্যাপের সহগ কি ভিএক্স, এখানে দেখেন আমরা জাস্ট ভিএক্স কে গুণ অবস্থায়, এখানে দেখেন জে ক্যাপের সহগ কে ভিওয়াই, এখানে দেখেন আমরা ভিওয়াই কে জাস্ট আনস, এখানে দেখেন জে ক্যাপের কে ক্যাপের সহগ কে ভি জেড, এখানে জাস্ট ভি জেড আনস, একটাকে কিন্তু আরেকটাতে আনি নাই। এক্স এর জায়গায় যাবে, আই ক্যাপের সহগ আই ক্যাপের সাথে যাবে, জে ক্যাপের সহগ জে ক্যাপের সাথে যাবে, কে ক্যাপের সহগ কে ক্যাপের সাথে যাবে, জাস্ট সাথে নিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়মে আমরা করে দিব, দেন অ্যান্সার আমাদের বের হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের কার্ল আমরা কিভাবে নির্ণয় করতে পারি ভাইয়া, আমরা বললাম যে কোন একটা ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করাই হচ্ছে আমাদের কার্লের কাজ। কার্ল আমরা কিভাবে বের করি, এটা হচ্ছে আমরা ক্রস গুণ কিভাবে বের করি আমরা তো জানি। ক্রস গুণ হচ্ছে আমরা নর্মালি কার্ল কি করে, আমাদের একটা নেবলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের আমরা যদি ক্রস গুণ করি তাহলেই আমরা তাকে বলতেছি কার্ল। এটা আমরা কিভাবে করি, নর্মাল যে নির্ণায়কের যে নিয়ম সে অনুযায়ী করি। কিভাবে, প্রথমে আই জে কে উপরে লিখি, তারপর আই এর নিচে আই ক্যাপের সহগ মানে নেবলা অপারেটরের সাথে নেবলা ডেল এক্স ডেল ওয়াই, জে ক্যাপের নিচে কে ক্যাপের নিচে ডেল জেড। একইভাবে আই ক্যাপের নিচে আই ক্যাপের সহগ ভিএক্স, জে ক্যাপের নিচে জে ক্যাপের সহগ ভিওয়াই, কে ক্যাপের নিচে কে ক্যাপের সহগ ভিজেড। ওগুলো আমরা বসে দিব, দেন নর্মাল নিয়মে আমরা নির্ণায়কের মতো করে মান বের করব, কার্ল বের হয়ে যাবে। এবার আমরা এই গ্রেডিয়েন্ট থেকে বেসিক যে জিনিসগুলো আসে, নর্মাল যেই প্রশ্নগুলো আসে যে জায়গাগুলো থেকে, সেগুলো একটু দেখা করব। একই সাথে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সবগুলোই মূলত আমরা দেখবো, ওয়েট করে আস্তে আস্তে। আচ্ছা দেখেন, গ্রেডিয়েন্ট মনে রাখবো, শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করতে পারি। কি বললাম ভাইয়া, গ্রেডিয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করতে পারবো। গ্রেডিয়েন্টের কাজ কি ভাইয়া, স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করা। গ্রেডিয়েন্টের কাজ কি, স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করা। এই থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, গ্রেডিয়েন্ট আসলে কি নির্দেশ করে, স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। গ্রেডিয়েন্ট কি করে, স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে কি আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার যদি আমরা দেখি ডাইভারজেন্স করে, ডাইভারজেন্সের কাজ হচ্ছে ভাইয়া শুধুমাত্র ভেক্টর ফিল্ড নিয়ে কাজ করা, স্কেলার ফিল্ড নিয়ে কিন্তু সেটা কাজ করে না। তো এখানে বলতেছে যে ভাইয়া ডাইভারজেন্স আমাদের কি করে, শুধুমাত্র ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স আমাদের নির্ণয় করা যায়। এটার কাজ হচ্ছে ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে রূপান্তর করা। এটা কি নির্দেশ করে, ভেক্টর ক্ষেত্রের ফ্লাস্কের পরিবর্তনের হার নির্দেশ করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভেক্টর ফিল্ডের কি করে, ফ্লাস্কের বা ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার নির্দেশ করে। এখন এই যে পরিবর্তন, এটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক, আর হচ্ছে ঋণাত্মক, আর একটা হচ্ছে শূন্য। ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য, এই তিন ধরনের ডাইভারজেন্স আমরা হতে পারে। ধনাত্মক ইয়ার ক্ষেত্রে কি হবে, এটা একটু নর্মালি চিন্তা করে, এটা ধরেন কোন একটা জায়গা থেকে পানির কথা চিন্তা করেন, পানিটা চারপাশে বের হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের যে আয়তনটা আছে, ভিটা আছে, এটা বাড়তেছে। যদি চারপাশে চলে যায় আয়তনটা বাড়তেছে। এখন এখানে যে ঘনত্ব, এইখানে কি পানির ঘনত্ব, এখানে কি পানির ঘনত্ব সেম হবে, তো হচ্ছে না। তার মানে আমাদের যে ঘনত্ব কমে যাচ্ছে।
তার মানে যখন পজিটিভ হয় তখন আমাদের আয়তন বাড়ে। ডাইভারজেন্সের মান অর্থাৎ একটা নেবলা অপারেটরের সাথে এই যে একটা নেবলা অপারেটরের সাথে যখন একটা ডেল ভি গুণ করি, মানে একটা যখন ডট গুণ করি ভি এর, তখন যদি পজিটিভ মান পাই তার মানে ডাইভারজেন্সের মান পজিটিভ। আর ডাইভারজেন্সের মান পজিটিভ হওয়া মানে আয়তন বেড়ে যাওয়া, আর আয়তন বেড়ে যাওয়া মানে আমাদের ঘনত্বের মান কমে যাওয়া। এটাই এখানে মূলত আমি বলছি যে আয়তন বেড়ে যাওয়া মানে কি ঘনত্বের মান কমে যাওয়া। একইভাবে আমাদের যদি এই ডট গুণফলের মানটা, এই ডট গুণফলের মানটা কি হয় আমাদের শূন্য হয়, এই ডট নেগেটিভ হয়, এই ডট গুণফলের মানটা যদি আমাদের নেগেটিভ হয় তার মানে ধরেন কোন একটা জায়গায় কোন একটা কিছু একীভূত হচ্ছে, সিঙ্ক কোন একটা জায়গায় কোনো কিছু একীভূত হচ্ছে, মানে ভিতরের দিকে না প্রসারিত না হয়, অর্থাৎ আয়তন না বেড়ে আয়তন আস্তে আস্তে কমে যাইতেছে। তার মানে এই জায়গায় আমাদের যে ঘনত্বটা আছে সেটা বাড়তেছে, তার মানে আমাদের যে ভি আয়তন এইটা কমতেছে কিন্তু আমাদের ঘনত্বটা বাড়তেছে। তো এই জিনিসটাই আমি মূলত বলছি এখানে যে আমাদের যদি সিঙ্ক হয় অর্থাৎ ভিতরে দিয়ে কনসাইজ হয় তখন আমাদের কি হয়, প্রথম কথা হচ্ছে আয়তন কমে যাচ্ছে। আয়তন কমে যাওয়ার জন্য এখানে আয়তনের উপর ভিত্তি করে আমরা এখানে বলতেছি এখানে ঋণাত্মক মান পাইতেছি, আয়তন কমে যাইতেছে কিন্তু ঘনত্ব বাড়তেছে। এটা হচ্ছে আমাদের যখন ডাইভারজেন্সের মান নেগেটিভ হয়। কিন্তু ডাইভারজেন্সের মান যদি ডাইভারজেন্সের মান যদি শূন্য হয়, ডাইভারজেন্সের মান যদি আমাদের এখানে কি হবে শূন্য হবে। ডাইভারজেন্সের মান শূন্য হলে যা থাকে তাই আসে, মানে ধরো একটা পাইপের ভিতর দিয়ে পানি যা আসতেছে তাই বের হচ্ছে, যা আসতেছে তাই নির্গত হচ্ছে, তার মানে কি বাড়তেছেও না কমতেছেও না, তার মানে এই যে আয়তন এবং রো সেমই থাকতেছে। অর্থাৎ ডাইভারজেন্সের মান যখন শূন্য তখন আয়তন এবং রো পরস্পর সেম। এই যে পরস্পর সেম তার মানে একটা পাইপের মধ্য দিয়ে আপনি যদি ডাইভারজেন্সের মানের সেম ওলা কোনো কিছু প্রবেশ করান তার মানে এটা আকৃতিটা কি হবে সলিনয়েডাল। এজন্যই ওই যে ক্ষেত্রটাকে ওই ডাইভারজেন্সের ওই ক্ষেত্রটাকে ডাইভারজেন্সের মান যখন শূন্য হয় তখন সেটাকে সলিনয়েডাল বলা হয়। এটাই এখানে বলে দিচ্ছে, কিন্তু পরীক্ষা খুব আসে কখন সলিনয়েডাল বলে যখন ডাইভারজেন্সের মান শূন্য, বা ডাইভারজেন্সের মান শূন্য হলে তাকে কি বলে সেটা হচ্ছে সলিনয়েডাল। ওকে, তো হোপফুলি আর এই ডাইভারজেন্সের থেকে এর বাইরে আর কিছু আসবে না, আপনারা এটা পড়লেই হয়ে যাবে। এবার হচ্ছে কার্ল। কার্ল কি করে ভাইয়া, কোন একটা ভেক্টর ক্ষেত্রের কোন বিন্দুর ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে, কোন একটা ভেক্টর ক্ষেত্রের কোন একটা বিন্দুর ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। আচ্ছা, কার্লের কাজ কি ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে, এটা আমরা জানি। এখন আমাদের কোন একটা ভেক্টরে কার্লের মান যখন শূন্য, একটা ল্যামডা অপারেটরের সাথে যখন আমরা কোন একটা ভেক্টরকে ক্রস গুণ করি তখনই তো কার্ল পাই। এটার মান যখন শূন্য হয়, কোন একটা জিনিসের মান শূন্য হওয়া মানে কি, সে জিনিসটা করতে চাইবে সে জিনিসটা করবে না। আগে বুঝেন, কোন একটা জিনিসের মান শূন্য হওয়া মানে কি, সে যে জিনিসটা করতে চাইবে সেটা করবে না। এখন কার্ল দ্বারা কোন একটা জিনিসের ঘূর্ণন প্রবণতা বুঝো, তো তার মান যখন শূন্য তার মানে সেই জিনিসের ঘূর্ণন প্রবণতাও শূন্য, তার মানে তখন ওই ভেক্টরটা অঘূর্ণনশীল, ওই ভেক্টরটা অঘূর্ণনশীল। আর কোনো কিছু যদি অঘূর্ণনশীল হয় সে অবশ্যই লোপ পাবে না, সে সংরক্ষণশীল থাকবে। তার মানে যখন কোনো একটা ভেক্টর অঘূর্ণনশীল হবে তখন তার কোনো কিছু লোপ পাবে না, সে সংরক্ষণশীল থাকবে। এখন এই কার্লের মান যখন জিরো হবে না, জিরো বাদে অন্য কিছু হবে, জিরো হওয়া মানে কি সে থেমে থাকবে, জিরো বাদে অন্য কিছু হবে তার মানে তার একটা ঘূর্ণন প্রবণতা আছে, পজিটিভ বা নেগেটিভ একটা ঘূর্ণন প্রবণতা আছে। এই প্রবণতা যখন থাকবে তার মানে সেই ভেক্টরটা বা সেই রাশিটা ঘূর্ণনশীল। আর কোনো কিছু যখন ঘুরবে সেটা অবশ্যই সংরক্ষণশীল থাকবে না, তার মানে সেটা অসংরক্ষণশীল। ওকে, তার মানে একটা কিন্তু ভাইস ভার্সা মনে রাখবেন। মাঝে মাঝে পরীক্ষায় অঘূর্ণনশীল বলবে, বলছে কোন একটা ভেক্টরিয়া অঘূর্ণনশীল, সেটা কি সংরক্ষণশীল না অসংরক্ষণশীল। আপনি যখন দেখতে পেয়েছেন একটু চালাক হন না, যেহেতু ভাইস ভার্সা কোনো কিছু চিন্তা করার দরকার আছে। অঘূর্ণনশীল নামের আগে অ আছে তার মানে এটা সংরক্ষণশীল, ঘূর্ণনশীল নামের আগে অ নাই তার মানে অপরেরটা ভাইস ভার্সা হয়ে যাবে, অসংরক্ষণশীল। এইভাবে মনে রাখবেন। আর এইভাবে মনে রাখবেন, যদি কার্লের মান শূন্য হয় তাহলে এটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, কার্লের মান যদি জিরো না হয় তখন এটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। এখন আরেকটা জিনিস পরীক্ষায় খুব আসে, এটা হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স শূন্য। এটা তো মাত্র বললাম, কোনো একটা ভেক্টর ক্ষেত্রে না, সরি এটা বলি না, যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল নির্ণয় করলাম এবং সেই কার্লটার ডাইভারজেন্স বের কর। এই ডাইভারজেন্সটা কি হবে শূন্য, তার মানে বলতেছি কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স শূন্য। অর্থাৎ এই যে একটা কার্ল এবং সেটা যদি আমরা নেবলার সাথে ডট গুণ দেই তখন আমরা কি করলাম, সেটা ডাইভারজেন্স বের করলাম, আর সেটার ডাইভারজেন্সটা কি হয় শূন্য হয়। এটা ডাইভারজেন্সটা কি হবে আমাদের শূন্য হবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এইটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, আর ইউ বা অন্যান্য ইউনিভার্সিটি দেখবে, এবং অনুশীলনী প্রশ্ন তো দেখবে, এটা আসছে যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হলে যদি আমরা ল্যামডা অপারেটরের সাথে ভি এর গুণ করি তখন হয় কি আমাদের 2 ওমেগা। এটা সরাসরি পরীক্ষা আসে, এটা সরাসরি একেবারে মানে ডিরেক্ট আসে আমাদের পরীক্ষা।
এই যে ডেল ক্রস ভি ইজ ইকুয়াল টু 2 ওমেগা। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাল থেকে আমাদের মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমাদের এই যে জিনিসগুলো যেগুলো বলে দিলাম, এই জিনিসগুলো যদি তোমরা একটু ভালো মতো কভার করতে পারো, তোমাদের আসলে ভেক্টর চ্যাপ্টার থেকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য আর কোনো কিছু প্রয়োজন নাই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর আমাদের যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করবো। এন্ড আশা করি সেই কোশ্চেন ব্যাংকে আমরা যত ধরনের ভার্সিটিতে আসছে কোশ্চেন সবকিছু সলভ করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।